নিঃশ্বাস টেনে নিচ্ছে ন্যান্সি। ডান হাতটি আঁকড়ে ধরে আছে আফ্রিদের শার্টের কলার। চোখ বুজে নষ্ট পুরুষের গায়ের স্প্রে করা পারফিউমের ঘ্রাণ টেনে নিচ্ছে। আফ্রিদের চুলের মাঝে হাত গলিয়ে মাথাটা নিজের সাথে আরো চেপে রেখেছে। জড়ানো কণ্ঠে ফিসফিসে বলল, কিরে এত জ্বালাচ্ছিস কেন? ন্যান্সি ওভাবে নাক ঠেকিয়ে বুকের উপর শুয়ে আছে তার। আদুরে গলায় বলল, আপনাকে জ্বালাতন করতে ভালো লাগে। আফ্রিদ চওড়া হাসলো। ন্যান্সির চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, তাহলে এভাবে না জ্বালিয়ে কাছে এসে জ্বালা। ন্যান্সি দুষ্টু হেসে ভুরু নাচিয়ে বলল, কাছেও আসবো না, আসতেও দেব না, কোনো ভালোবাসাবাসি হবে না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। প্রণয়ের অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে আজ। আফ্রিদ যেন অবাধ্য অধৈর্য পুরুষ, কিন্তু বউয়ের বেলায় ধৈর্যহীন বাধ্য পুরুষ। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলো আমি বাসি মিসেস এহসান। ন্যান্সি লম্বা নিঃশ্বাস টেনে আবেশে আঁখি বুঝল, স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, আপনার গা থেকে একটা মিষ্টি খুশবু আসছে। আফ্রিদ ঠোঁট জোড়া ভেজায়, এই মেয়ে তার সর্বনাশ করে দিবে। এই যে ভয়ঙ্কর কথাবার্তা বলে তার হৃদয় নিয়ে কূটনীতিক খেলা খেলছে। ডান হাত বুলায় চুলের ভাঁজে, তোকে মেখেছি গায়ে তাই মিষ্টি খুশবু আসছে। ন্যান্সি নাক ঘষে তার গালে। এই মুহূর্তে আফ্রিদ নিজেকে শান্ত করতে ব্যর্থ। ন্যান্সি চাপা স্বরে বলে, কি মেখেছেন? সিভিল ক্রিশ্চিয়ান নাম্বার 1 বড়লোক। ইয়েস মিসেস, বিকজ আমার বউয়ের ডিমান্ড আকাশ ছোঁয়া। তিনি আজে বাজে ঘ্রাণ নিতে পারে না। ন্যান্সি ওভাবেই পড়ে রইল। আফ্রিদ এক সময় ন্যান্সিকে আরও চেপে ধরল, আলতো করে নিজের নিচে নিয়ে আসলো। সম্পূর্ণ ভার অনায়াসে ছেড়ে দিল মেয়েটির উপর। ন্যান্সি শুকনো ঢেক গিললেও ভয় হচ্ছে খুব। অবাধ্য পুরুষের উন্মাদনা যেন শিকলহীন ঝড়ের মতো অস্থির, বেপরোয়া অগ্নিগর্ভ। ন্যান্সি যতই প্রতিরোধ গড়ে তুলতে চায়, তার প্রতিটি স্পর্শে, প্রতিটি টানে ভেঙে যাচ্ছে সব বাঁধন। হঠাৎ মনে পড়ল, এসির শীতল বাতাসও পরাজিত হয়েছে এই দাউ দাউ দহনময় মুহূর্তের কাছে। পুরুষের উন্মত্ততা, রমণীর আতঙ্ক আর অচিন্তনীয় আবেগ মিলেমিশে রুমটাকে করে তুলছে এক অদ্ভুত প্রগাঢ় অগ্নিটুক মতো। বেয়াদব নষ্ট পুরুষ, ছাড়ুন আমায়। আফ্রিদ ব্যাকুল হয়ে উঠেছে অস্থির। চুপ শালি, আজকে বাসর করতে না পারলে ডিএনএ ওয়েস্ট হবে আমার। প্লিজ সোনা, একটু ভালোবাসি। ন্যান্সি বিরক্ত হলো। কখনো তাকে স্বামীর অধিকার দিতে চাইবে না। সে যদি হয়ে থাকে তার পরিবারে খুনি। এখনও সবকা খোলসা হয়নি তার কাছে, কিন্তু খুব শীঘ্রই খুঁজতে হবে সবটা। যদি আফ্রিদ নির্দোষ হয় তাহলে ন্যান্সি নিজেই তাকে ভালোবেসে আঁকড়ে ধরবে, কিন্তু তার আগে নয়। আফ্রিদকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আচানক আফ্রিদের মেইন পয়েন্টে কিক বসিয়ে দিল ন্যান্সি। ধরপড়িয়ে উঠে মাফিয়াকে, শিট শিট শিট। দুহাত তুলে কুংফু টাইপ হয়ে দাঁড়ালো ন্যান্সি। আমার সাথে নো জবরদস্তি। ঘাড় বাঁকালো আফ্রিদ। ঘাড় ম্যাসাজ করে দাঁতে দাঁত পিষে বলল, যদি তোকে না করছি তা আমার নামও আফ্রিদ এহসান নয়, শালি মাতারি কোথাকার। এহেন কথায় ভ্যাবাচিকা খেয়ে গেল মেয়েটা। বেয়াদব কোথাকার, বেরোন এক্ষুনি। রাগে শরীর জ্বলছে আফ্রিদের। তেড়ে আসতে নিলে কর্কশ শব্দে ফোনটা বেজে উঠল তার। প্রচণ্ড বিরক্তিতে চোখ দুটো বুঝে নিল। হ্যালো, গোডাউনের ট্রাক আটকে রাখা হয়েছে বড় স্যার। কথাটা শোনামাত্র মস্তিষ্কের নিউরনে টনটনে রাগ অনুভব করলো। মাদার, তোদের কিসের জন্য রাখা হয়েছিল? হ্যাঁ, পোলারা, যদি কিছু হয় তাহলে তোরা গেলি। বিশ্রী ভাষায় গালিগালাজ করে রুম থেকে বেরিয়ে গেল ন্যান্সি। সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়েছে ন্যান্সি। বিড়বিড় করে বলল, কার উপর এত রাগ দেখাচ্ছে, আর কোথায় যাচ্ছে এই লোক? খট করে দরজা ঠেলে আবারও রুমে ফিরে এলো আফ্রিদ। আফ্রিদের আগমনে হকচকিয়ে গেল ন্যান্সি। সবে তো বেরিয়ে গেল, আবার ফিরে এলো। আফ্রিদ ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে পরানে শার্টটা খুলে ফেলল। শার্টের লিপস্টিকের দাগ লেগেছে। সে চায় না এটা কেউ দেখুক। একান্ত ব্যক্তিগত মানুষের কিছু চিহ্ন ব্যক্তিগতই থাকা উচিত। আর চোখে তাকাচ্ছে ন্যান্সি, বোঝার চেষ্টা করছে লোকটা কী করছে। হঠাৎ করে স্বাদ চেঞ্জ করে ন্যান্সিকে অনেকটা কাছে এনে ওষ্ঠযুগল কপালে স্পর্শ করে ওভাবে রেখে বলল, একটা ধাঁধা জিজ্ঞেস করি, উত্তর দিতে পারবি? ন্যান্সি চোখ ছোট করে শুধায়, কি ধাঁধা? আফ্রিদ বাঁকা হেসে বলল, আন্ধার ঘরে বান্দর নাচে, না না করলে আরও নাচে। আপাতত উত্তর বের করতে না পারলে বাকিটা পরে এসে আপনারে বোঝাবো জানকীর বাচ্চা। ততক্ষণে অন্য, আল্লাহ হাফেজ।
ফ্যাল করে তাকিয়েছে ন্যান্সি। কি বুঝিয়ে গেল এই লোক? এটা আবার কেমন ধাঁধা? ন্যান্সি অপেক্ষা করলো না। এটা সুযোগ তার আফ্রিদের পিছনে। সে দেখতে চায় আফ্রিদ যাচ্ছে কোথায়। ল্যাম্বরগিনি চকচকে শরীরটা বাইরে আলোয় যেন হিংস্র জন্তুর মতো দাঁড়িয়ে আছে। পেছন দিকে নিঃশব্দে বেরিয়ে এলো ন্যান্সি। হৃস্পন্দনটা যেন কাঠফাটা শব্দ তুলছে বুকের ভেতর। তবুও সাহস জোগাড় করে গাড়ির দরজা টেনে ভেতরে ঢুকে পড়লো। অন্ধকারে সঙ্গী হয়ে ঘাপটি মেরে বসে রইল পিছনের সিটে। শরীরটা যতটা সম্ভব ঝুঁকে এলো, একটু যেন দৃষ্টিগোচর না হয়। এদিকে আফ্রিদ ফোন আলাপ শেষ করে ছুটে এলো। গাড়ির দরজা জোরে বন্ধ হতে ভেতরে নীরবতা আরও ভারী হয়ে উঠল। স্টিয়ারিং ধরতে তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা, গন্তব্যের দিকে যেন ঝড়ের বেগে ছুটতে চায়। ইঞ্জিন গর্জে উঠল। গাড়ির ধূমকেতুর মতো ছুটে চলল শহরের অন্ধকার ভেদ করে। ন্যান্সির কপাল বেয়ে নেমে এলো ঘামের ফোঁটা। নিঃশ্বাস ভারী, বুক কাঁপছে। যদি আফ্রিদ হাসান হঠাৎ পিছনে তাকায় তাহলে ধরা পড়ে যাওয়ার নিশ্চিত। এই অদৃশ্য লুকোচুরি খেলাটা এখন তার একমাত্র ভরসা। প্রায় আধ ঘন্টার দৌড়চাপ শেষে ল্যাম্বরগিনি থামল এক নির্জন গোডাউনের সামনে। ইঞ্জিন নিভেতে চারদিকে নিস্তব্ধতায় ভেসে উঠল এক অদ্ভুত গুম্মট ভাব। আফ্রিদ গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করতে নিঃশ্বাস আটকে রইল ন্যান্সি। কিছুক্ষণ অপেক্ষা করে যখন নিশ্চিত হলো যে আশেপাশে পুরুষ নেই, তখন নিঃশব্দে দরজা খুলে পিছনের সিট থেকে বেরিয়ে এলো সে। এতটা এটা তো আফ্রিদের গোডাউন, কিন্তু এত রাতে এখানে কি করছে? মাথা উঁচিয়ে বের হতে চমকে উঠল। চারপাশে অগণিত গার্ড, কালো পোশাক, কালো কাঁধে ঝোলানো অস্ত্র, সতর্ক চোখ যেন প্রতিটি ইঞ্চি জমি পাহারা দিচ্ছে। তাদের নজর এড়ানো প্রায় অসম্ভব। মাত্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে বুঝতে পারলো এক পা বাড়ালে ধরা পড়ে যাবে। অগত্যা আবারও পিছনে ফিরে তড়িঘড়ি করে বাড়ির ভেতরে আশ্রয় নিল। তার ভেতরটা তখন দাউ দাউ করে জ্বলছে অস্থিরতায়। এভাবে ছায়ার মতো পিছু নেওয়া সম্ভব না। দিনের আলোয় চাই, মানুষের ভিড়ে চাই, যাতে নিজেকে আড়াল করা সহজ হয়। রাতের অন্ধকারে বা পাহারাদারের চোখে ধরা পড়ে মানে বিপদের শেষ সীমানা। সে জানতে চায় আফ্রিদ হোসেন কে। ওই মঞ্জিলে বন্দি অবস্থায় থাকলেও কখনোই সবটা জানতে পারবে না। সে জানতে চায় কে মেরেছে তার পরিবারকে। গোডাউনে অন্ধকারে ঘরটি কাঁপিয়ে উঠল আফ্রিদের অগ্রাসী পদচারণে। সপাটে লাথি বসালো চেয়ারে। ধাতব আওয়াজে চারপাশে স্তব্ধতা কমে গেল। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল নীলাদ্রির কলার চেপে ধরল। চোখে চোখ যেন আগুন জ্বলছে। কেন আটকেছে ট্রলার? হোয়াই? গর্জে গর্জন করা সিদ্ধারা পর্যন্ত কেঁপে উঠল উপস্থিত। ভয়ে কাঁপতে কাঁপতে নীলাদ্রির ঠোঁট থেকে বেরোলো অস্ফুট স্বর। ভাই, ইদ্রান সব করছে। ইদ্রান? আবারও সেই এক নাম। বারবার ভেসে ওঠা বিশ্বাসঘাতক যেন আফ্রিদের সমস্ত রক্ত গরম করে তুলল। তীব্র ক্ষোভে হাত উড়ে এসে বিদ্যুতের মতো সপাটে থাপ্পড় খেল নীলাদ্রি। গোডাউনের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। আতাউল থেকে শুরু করে সৌধ, এমনকি এক একটা কর্মচারীর দম যেন আটকে আছে। সবাই তাকিয়ে আছে শুধু তার দিকে, কারণ এই রুদ্ররূপ কেউ আগে দেখেনি। তোর মতো বলদের দ্বারা কোনো কাজ হয় না। আত্মাহুতি দেওয়ার আগুনের মতো গর্জে উঠল সে। গালি ছুড়ল ঝড়ে বেগে। ছ্যা, কোথাকার! ঘরের সবাই আঁতকে উঠল। দেওয়ালের প্রতিটি ইট যেন সাক্ষী হলো আফ্রিদের উন্মোদ রোষে। ফটাফট ফোন বের করে কল লাগালো স্পেনের ইদ্রান নামক পুরুষের নাম্বারে। ওপাশে ফোন রিসিভ হতে বিশ্রী গালটা চুরি গেল। ব্লাডি! কোন সাহসে তুই আমার ট্রলার আটকেছিস? হাউ ডেয়ার ইউ, ইদ্রান! রকিং চেয়ারে বসে থাকা পুরুষটি ভাবলেশীনভাবে বলল, তুই বেটা বাসন নিয়ে পড়ে থাকিস, তাহলে আমার কি করার? ভাবলাম একটু বিরক্ত করি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লে আপনি দাঁতে দাঁত পিষে অকাট্য ভঙ্গিতে বলল, ট্রলারটা পাঠা চুপচাপ। ইদ্রান হাসলো। ওকে ফাইন। আপনি রুষ্ট কণ্ঠে আওড়ালো, একটু বেশি করে ফেললি না? ইদ্রান শব্দ করে হেসে বলল, খোঁচা মেরে বলল, কিন্তু এটা ট্রুথ। তুই নাকি সারাদিন বউ বউ করিস। মুখের উপর ফোনটা কেটে চুপচাপ গোডাউন থেকে বেরিয়ে এলো আফ্রিদ হোসেন। গাড়ির কাছে যেতে মেয়েলি একটা ঘ্রাণ পেল। তাঁত পড়ান মিঠা মিঠা সেই ঘ্রাণ। দ্রুত শিকারি নিয়ে দৃষ্টি পড়ল এদিক সেদিক। সামথিং রং। পিছনের সিটে এখনও চেপে বসে আছে ন্যান্সি। আল্লাহ আল্লাহ করছে আফ্রিদ যাতে তাকে দেখতে না পায়। গাড়িতে উঠে দ্রুত স্পিডে গাড়ি চালাতে লাগলো আফ্রিদ। পুরোটা রাস্তা তটস্থ থাকতে হয়েছে ন্যান্সিকে। বারংবার মনে হচ্ছিল এই বুঝে আফ্রিদ হোসেন পিছন ফিরে তাকে চেপে ধরবে। ঘুম ঘুম চোখ খুলে তাকাতে চিৎকার করে উঠে ঈশান, ভূত! বস! আরে চুপ! চুপ করেন, চুপ করেন! এত চিৎকার করে কি আছে? নিজের রুমে অপরিচিত অন্য এক মেয়ের দেখে গায়ের লোমকূপ পর্যন্ত দাঁড়িয়ে গেছে ঈশানের। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো নিচে। হলুদ রঙের একটা
গোল জামা পড়েছে মেয়েটার, সাথে সাথে বড় একটা ওড়না জড়ানো। কেমন করে তাকিয়েছে ঈশানের দিকে। এই মেয়েকে তুমি? মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে, হঠাৎ দাঁত বের করে হেসে বলল, আরে বাবা, এ ভূতনি। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে ডিরেক্ট আহসান মঞ্জিলের ভেতরে প্রবেশ করলে ঈশান। বস বস, বাঁচান আমাকে বস। সকাল সকাল চিৎকার চেঁচামেচি হলে সবাই বেরিয়ে আসতে বাধ্য হলো। ঈশান আফ্রিদকে দেখা মাত্র হামলে পড়লো, বস ভূতনি। নাক মুখ কুচকে নিল আফ্রিদ, সব শালাগো কোথাকার। ঈশানের পিছু পিছু মেয়েটা ভেতরে চলে এলো। এদিকে ক্যান্টনকে কোলে নিয়ে নিচে নেমে এলো ন্যান্সি। অপরিচিত মেয়েটাকে দেখে ভুরু কুচকে শুধায়, আপনি কে? ঈশান ফিসফিস করে বলল, ম্যাম প্লিজ ভেতরে যান, এটা ভূত। বিরক্ত হলে ন্যান্সি নিচে নামতে নামতে বলল, থামুন, আপনি ঈশান ভাইয়া? উনি একজন মানুষ, দেখতে পাচ্ছেন? আচ্ছা বলুন তো কে আপনি? এইবার মেয়েটা মুখ খুলল, আমি তিতলি। অসভ্য লোক, চিনেও বলছে আমি নাকি ভূত। ন্যান্সিকে দেখে মুচকি হাসলো তিতলি। এই নারীর জন্য সে বেঁচে খেয়েছে, নইলে আজ তিতলি বেঁচে থাকতো না। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো ঈশানে। এই তিতলি উড়ে যাওয়ার বদলে এখানে কি করছো? আপনি ধমকের সুরে বলল, চুপ কর বেয়াদব কোথাকার। ও তোর হবু বউ, উড়ে গেলে পাবি কই? কি? বিস্মিত নয়নে একে অপরের মুখ চাওয়াচুই করলো ঈশান আর ন্যান্সি। আফ্রিদ আহসান, আপনি ওর সাথে ঈশানের বিয়ে দিয়ে দিবেন? ন্যান্সির প্রশ্ন করতে আফ্রিদ কেন জানকীর বাচ্চা, তোমার পছন্দ হয়নি? ন্যান্সি পা থেকে মাথা পর্যন্ত পরখকে দেখে বলে, ভীষণ পছন্দ হয়েছে, চলে এসো আমার কাছে। ঈশান এক প্রকার চিৎকার করে বলে উঠল, বস আপনি এটা করতে পারেন না, আমি এই মাইয়ারে বিয়ে করব না। তার কথায় পাত্তা দিল না আফ্রিদ। চেয়ার টেনে বসতে পিছন থেকে তিতলি বলে উঠল, আপনাকে বিয়ে করার জন্য আমার ডান পায়ে নাচে, নির্লজ্জ লোক কোথাকার। শুধু আফ্রিদ ভাইয়ে নিয়ে এসেছে বলে এসেছি, নয়তো আপনার মতো লোকের মুখ দর্শন করতাম না। কটাক্ষ করে বলা কথাগুলো শুনে তেতে উঠল ঈশান। গতবার রংপুরে এই মেয়েটাকে দেখেছিল, মারাত্মক ঝগড়ুটে মেয়ে, এখন তো ডিরেক্ট এখানে চলে এসে। ন্যান্সি খিলখিল করে হেসে উঠল, হাসিটা বড় তৃপ্তি নিয়ে দেখলো আফ্রিদ। কোলে কাইটনকে নিয়ে উপরে যেতে যেতে বলল, ভাগ্যক্রমে বউ পাচ্ছেন ঈশান ভাইয়া, নত খচ্চর লোকটার চক্করে জীবনে বউ জুটত না। খোঁচাটা যে আফ্রিদকে মেরেছে সেটা বুঝতে বাকি নেই আফ্রিদের। মাতারি রে, ইনসাল্ট করলি? না, অপমান করছি। ন্যান্সি তিতলিকে নিয়ে উপরে দুতলা চলে গেল। ঈশান অসহায় মুখ করে তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদ একটা আপেল কামড় দিল। বলতো ঈশান, তিতলিকে দেখার পর কি মনে হলো? ঈশান বিড়বিড় করে বলল, রংপুরে যাইয়া দেখিও রঙের মেলা, জালনা খুলে দেখি দুধ আর কলা, পাগল কইরেছে আমার রংপুরে মাইয়া। অট্ট হাসিতে ফেসে পড়ল আফ্রিদ। ভাগ্য করে এক পেয়েছে নিজের দলে। রুমে পায়চারি করছে ন্যান্সি, ভয় লাগছে খুব। সে কখন যাবে গোডাউনে, কখন আফ্রিদ বেরোবে আর সে যাবে। ভাবতে ভাবতে টেবিলের উপর থেকে ফল নিয়ে ছুরি দিয়ে কাটতে লাগলো ন্যান্সি। কোঁকড়ানো চুলগুলো টানতে টানতে ভেতরে এলো আফ্রিদ। চোখ গেল ন্যান্সির দিকে, অ্যানমনে ন্যান্সিকে ফল কাটতে দিয়ে আঙুল কেটে ফেললো। শব্দ করে চেঁচিয়ে উঠল ন্যান্সি। ভীষণ ব্যথা পেল সে, রক্ত গড়গড় করে বেরিয়ে এলো। আফ্রিদ স্থির হয়ে গেল। ন্যান্সির আঙুল থেকে রক্ত বেরোতে থেকে চমকে উঠল, দপ দপ করে জ্বলে উঠল মস্তিষ্ক। এই কি করলি? এই মেয়ে, তুই পাগল? চোখ গন্ধ তোর? ন্যান্সি থমকালো। আফ্রিদ ফলের ফাঁকা বাটিতে টেনে নিল, রক্তটুকু সেই বাটিতে পড়ছে। একদম নড়বি না, আমি আসছি, তুই দাঁড়া। ন্যান্সিকে রেখে দ্রুত ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করল। বলত, তুই আসতে বলে একটা বলত, তোকে খোদাতালা বানানোর সময় নিশ্চয় ব্রেনের জায়গায় গোবর ঢুকেছে। ন্যান্সি ঠোঁট উল্টে কেঁদে ফেললো, ব্যথায় আঙ্গুল টান টান করছে। খুব ব্যথা করছে? আফ্রিদ অসহায় চোখে তাকায় ন্যান্সির দিকে। ব্যান্ডেজটা করে দিল তস্ত্র হয়ে। বাটিতে ইতিমধ্যে রক্তের ফোঁটা ভরে উঠছে। ন্যান্সি পরনে হোয়াইট টপসটা রক্তে ভিজে গেছে। হাতটা ছেড়ে মুখের আজলা তুলে আদুরে গলে বলে, কমে যাবে। তুই আসলে না আস্ত পাগল, শাস্তি দিচ্ছিস না। কে বলেছে ফল কাটতে? খেতে ইচ্ছে করলো আমাকে বলতে, এখন লাগলো তো ব্যথা। বলতে বলতে পুরো মুখে চুমু এঁকে দিল। ন্যান্সি স্থির নেত্রে তাকিয়েছে আফ্রিদের দিকে। আফ্রিদ তাকে এত ভালোবাসে, ন্যান্সি কবে এত ভালোবাসবে, কবে কাছে টানবে তাকে? ব্যাস একবার সত্যিটা জেনে নিক, তারপর আফ্রিদকে বলে দিবে মনের কথা। ভাবনার ব্যাঘাত ঘটিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়, দ্রুত চেঞ্জ করে আয়। ন্যান্সি উঠে দাঁড়ালো, কাটা হাতটা নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। আফ্রিদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ততক্ষণ, যতক্ষণ না ন্যান্সি ওয়াশরুমের দিকে যায়। সে চলে যেতে বাটিতে থাকা রক্তের দিকে দৃষ্টি নিবন্ধন করলো। ন্যান্সির রক্ত, তার দেহ থেকে নিগত হওয়া তরল পদার্থটুকু গভীর মনোযোগ দিয়ে দেখল আফ্রিদ। তার জানকীর বাচ্চা, অথচ আজকে তার রক্ত বাটিতে নিয়ে বসে আছে আফ্রিদ। এক লহমায় দিক বিদিক
ভুলে গিয়ে বাটিটা নিয়ে মুখ গুছি করে রক্তটুকু খেয়ে ফেলল টকটকে। একটু ছাড়ল না পেয়োজানি, বড় তৃপ্তি নিয়ে সম্পূর্ণ খেয়ে নিল। আমার জানকির বেচে রক্ত কতটা ইয়ামি 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 ইয়ামি। সরি জান বাচ্চা, ক্ষীণ হাসলে আফ্রিদ। আমি তোর রক্তে প্রাণ ফিরে পাই। আই ফাইন্ড লাইফ অ্যাগেন। নান্সি চেঞ্জ করে বেরিয়ে আসতে আফ্রিদ উঠে বসলো। বাটিটা খালি দেখে ভুরু উঁচিয়ে তাকলো। বিস্ময়কর কণ্ঠে দেয়, এ কি, এটা ফাঁকা কেন এখানে? আফ্রিদ বিনা বাক্যে ফার্স্ট এড বক্স থেকে ওষুধ বের করে নিল ন্যান্সির দিকে। খেয়ে নে বান্দি, ব্যথা কমে যাবে। ন্যান্সি আফ্রিদের অদ্ভুত আচরণ হতবাক। কী হলো ব্যাপারটা? কিন্তু ওটা আফ্রিদ মুখ নামিয়ে থুতনিতে চুমু খেলো। শিরশির করে উঠল ন্যান্সি। আফ্রিদ ন্যান্সির দিকে ঝুঁকে স্নিগ্ধ হাত দিলে ফু দিত ভয়ঙ্কর গলায়। তোকে কতটা ভয়ঙ্করভাবে ভালোবাসে তা তুই যদি বুঝতে পারতি। ন্যান্সি নীলাক্ষী চোখ জোড়ায় দৃষ্টি স্থির রেখে আফ্রিদের শার্টের বোতাম ছুঁয়ে বলল, জানোয়ার। হ্যাঁ, আপনি কি খেয়েছেন নাকি? আফ্রিদ ন্যান্সিকে অবাক করে দিয়ে মিটমিট হেসে বলল, যদি বলি হ্যাঁ। পাহাড়ের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ন্যান্সি। বিড়বিড় করে গালি দিল ছুঁড়ে, মিথ্যুক একটা, কত মিথ্যে বলবে ফাজিল লোক। আমার মুখে লেখা আছে ইলহাম তুই বোকা, তাই তো এই লোক তোকে বোকা বানাচ্ছে মিথ্যুক। আফ্রিদ ঘর কাঁপিয়ে হেসে উঠল। পরক্ষণে বুড়ো আঙ্গুল উল্লে থুতনি ঘষে, তারপর নাক ঘষে। ভয়ঙ্কর তার চাহনি, ভয়ঙ্কর তার অনুভূতি। তাকে সহ্য করার ক্ষমতা নেই এই মেয়ের। খোদাতালা এর হেফাজত করুক, ওকে শক্তি দেখ। আফ্রিদ ফের বাঁকা হাসলো। ইস, যদি জানতে পারতো তার অনুভূতির তোলপাড়ে আফ্রিদের কী কী করছে, তাহলে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলতো। দুটো লোক রয়েছে তার। হারপোট্রোলিজ মাটিরাঙ্গা একজন, আর অন্য রং সবুজ পোশাকে গায়ে জড়ানো। মোটা ক্যানভাস বা চামড়ার তৈরি জামা, যা আঁশের ঘষা থেকে পেশিবহুল চামড়ার চাপ সহ্য করতে পারে না। হাতে শক্ত চামড়ার দাস্তানা, প্রতিটি ভাঁজে জমে আছে অসংখ্য মুখোমুখি হওয়ার স্মৃতি। পায়ের ভারী ফুট কাদামাটি আর রঙে। এটা তো অ্যানাকোন্ডা বস। ঈশানের কণ্ঠে চাপা আতঙ্ক। কাচের খাঁচার ভিতরে কুণ্ডলি পাকিয়ে থাকা বিশাল দেহটার দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে এলো। চোখ দুটো যেন অন্ধকারে জল করছে। এক ঢোকে সে কোনো জীবকে নিঃশেষ করে দিতে পারে এমন ক্ষুধার্তর দৃষ্টি। ঈশানের কথায় আফ্রিদের ঠোঁটের কোণে বেঁকে উঠল এক রহস্যময় হাসি। দাঁতের ফাঁক গলে হেসে হেসে বলল, হ্যাঁ অ্যানাকোন্ডা, মানুষ পর্যন্ত গিলে ফেলে জীবন্ত। আফ্রিকার গভীর জঙ্গল থেকে বিশেষ করে আনা হয়েছে এটা। সে ধীরে হাত তুলল, আঙুলের ইশারায় যেন অন্ধকার জঙ্গলের মানচিত্র আঁকল। এর নাম জায়ান্ট গ্রিন অ্যানাকোন্ডা। আমাজন এবং আফ্রিকার জলাভূমিতে রাজত্ব করা মৃত্যুর রাজা। খাঁচার ভেতর সাপটা নড়ে উঠতে লোহার শিকড়গুলো কেঁপে উঠল। ঈশান অজান্তে এক পা পিছিয়ে গেল। বুকের ভিতর হৃৎপিণ্ডটা পাগলের মতো লাফাচ্ছে। কিন্তু কিন্তু কেন আনা হয়েছে বস? কণ্ঠটা তার নিজেরই শোনা যাচ্ছিল না। আফ্রিদ এবার পুরোটা ঈশানের দিকে ফিরল। তার চোখ তখন এমন এক আলোয় যেটা দেখে মানুষ বুঝে যায় এই লোকটা স্বাভাবিক নয়। পুরুষটা ঠোঁট বাঁকিয়ে ধীরে ধীরে হাসলো। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে কেবল নির্মম আনন্দ। আমার জানকীর বাচ্চাকে খাওয়ানোর জন্য। ও তো আমার কোনো কাজেই আসে না, না আসে বেড়ে না আসে মনে। কথাগুলো কানে পড়তে ঈশানের শরীরে ভেতরে শীতল স্রোত বয়ে গেল। খাঁচার ভিতরে অ্যানাকোন্ডা তখন আবার কুণ্ডলি পাকাচ্ছে, যেন সামনে আসন্ন শিকারের অপেক্ষায়। ঈশান তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি জীবনেও বিশ্বাস করি না আপনি এমন কিছু করবেন। সহসা ভুরু পাকল আফ্রিদ। সবাই গা হেলিয়ে বলল, কেন কেন? ঈশান ফকফকে দাঁত দেখে হেসে হেসে বলল, আপনার বুকে লাগবে বস, না হলে এখন পর্যন্ত বাসর করতে পারেনি। আফ্রিদের চোয়াল শক্ত হলো। ধারালো সেই চাহনি। আশ্চর্য আশ্চর্য, এত দেখছে কিছুক্ষণ পর নিউজ পেপারে ছাপা হবে আফ্রিদি হাসান বিয়ে করে বাসর করতে পারেনি। বউ আমার, ছোঁয়ার অধিকার আমার। সে বাধা দিবে? সে আমার বাল। সবাই বসে আছে মাইমুনা হাসান, কল্পনা আর ন্যান্সি। মাইমুনা হাসান সবসময়ের মতো নিজের ফোনে ব্যস্ত। এদিকে কল্পনা পার্লারের লোক ডেকেছে নিজের পায়ের পেডিকিউর করাতে। আচ্ছা মা, আপনি কি আফ্রিদের খোঁজ খবর নেন? ফোন তুলে মুখ তুললেন মাইমুনা হাসান। বেশি না নিয়ে বললেন, বেটা নট মা, মম ডাকতে শুরু করলো। ন্যান্সি বাঁকা হেসে বলল, মম আর মা সেম। আমি তো অত ইংরেজি বলতে পারি না। মা? মুখ কালো করে ফেললো মামিনা হাসান। তারপর বলুন, আপনি কি জানেন আফ্রিদ কোথায় আছে? সেটা জেনে তোমার কি কাজ? পাল্টা প্রশ্ন ছুড়ে দিল মাহমুদা হাসান। তিনি
বেশ ভালো করে জানেন আফ্রিদ একজন মাফিয়া এবং তাদের বিজনেস হচ্ছে। অবশ্যই আমার কাজ আছে মম। আমি অবশ্যই, কারণ স্ত্রী, কারণ সে আমার হাজবেন্ড। অবাক হলো মাইমুনি হোসেন। নেকা ভাব করে বলল, উমা তাই নাকি? বেটা তাহলে কদিন সংসার করছো গো? তোমার বয়সে আমরা মম হয়ে গেছিলাম, পরের দিন বাচ্চার মা হয়েছিলাম। কথায় আছে না, আজ বিয়ে দিলে কাল বাচ্চার মা হবে। খিলখিল করে হেসে উঠলেন ন্যান্সি। দরজা দিয়ে প্রবেশ করলে আফ্রিদ খিলখিলি হাসিটা পুরুষ্টপক্ষে ঝড় তুলল। আপনি বোধহয় সায়েন্সের অনেক কিছু জানেন না মা। যদি জানতেন তাহলে এটা বলতে পারলেন না। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো মামুনি হাসান। মানে কি? মানে এটাই, আজকে বিয়ে দিলে কখনোই কালকে বাচ্চা মা হওয়া যায় না। ছোটবেলায় নিশ্চয় পড়া ফাঁকি দিয়েছেন আপনি। অদর দুটো ফাঁক হয়ে গেল মাহমিনা হাসানে। সহসা হেসে ফেলল কল্পনা। ন্যান্সি আবারও বলল, এই যে দেখুন কল্পনা আপুকে, ওনার তো শুনলাম বিয়ের প্রায় 1.5 বছর হতে চলল, উনি তো এখনো মা হলেন না। হাসিটা উবে গেল কল্পনার। রাগে গজগজ করতে করতে উঠে হনহনি চলে গেলেন মাইমুনা আহসান। ঠোঁট টিপে হাসতে ন্যান্সি। আফ্রিদ গাল ঠেলে হাসল। তীব্র ঝড়ের বেগে এসে তুলতুলে কবিতরের প্রলাপ খাতা শূন্য তুলে নিল আফ্রিদ হোসেন। ঘটনার আকস্মিক চমকে গলা জড়িয়ে ধরতে বাধ্য হলো ন্যান্সি। বুকের ভেতরে মৃদু কম্পন খেলে গেল তার। ঝোড়ো হওয়ার ন্যায় সর্বদা এসে তাকে উড়িয়ে নিয়ে যায় এই পুরুষ। কল্পনা হাঁ করে তাকিয়েছে। এক লহমায় ন্যান্সিকে নিয়ে দোতলার দিকে পা বাড়ায় ন্যান্সি। হাত পা ছোড়াছুড়ি করছে ন্যান্সি। ছাড়ুন বলছে, বেয়াদব পুরুষ কোথাকার, ছাড়ুন বলছে, নইলে কিন্তু সত্যি সত্যি আপনার রক্ত চুষে ফেলবো। এই সাদেকে বলি, রক্ত চুষি ডাইনি একটা। সাপের মতো ফোঁসফোঁস করে উঠল ন্যান্সি, কিন্তু আফ্রিদ যে থামার নাম নেই। ডিরেক্ট রুমে গিয়ে থামলো সে। রুমে ঢুকে পাজোয়ার দিয়ে লক করে দিল যাতে ন্যান্সি পালাতে না পারে। বিছানা আলতো করে রেখে উঠে দাঁড়ালো আফ্রিদ। টান টান ভঙ্গিতে বলল, একটু শান্ত হয়ে বস, আমি আসছি। আফ্রিদ কাবাটের কাছে এগিয়ে গেল। পিছন থেকে খ্যাক খ্যাক করে উঠল ন্যান্সি, জানোয়ার বাচ্চা দরজা খুল দে। আফ্রিদ এক গাল হাসে। কাবাডে কিছু একটা রেখে নিজের পরনের টি শার্টটা খুলতে খুলতে এগিয়ে এলো ন্যান্সির দিকে। লোকটার ভাবসার মোটে সুবিধা লাগছে না ন্যান্সির। কী সমস্যা? সবসময় নিজেকে দেখানোর ধান্দা থেকে লজ্জা শরম কি একটুও নেই? আশেপাশে হেসে ফেললো আফ্রিদ। হেসে বলল, পুরুষ মানুষ আমি, লজ্জার ল নেই। এইসব অশালীন জিনিস আফ্রিদ হোসেন বহন করে না। এক টানে টি শার্ট খুলে ফেলল। উদম গায়ে শরীরটাকে দেখে শুকনো ঢোক গেল ন্যান্সি। বুকের ভেতর ওই যে সূর্য ট্যাটুটা স্পর্শ দেখা যাচ্ছে এখন। ন্যান্সির পাশে পিঠ বসালো। পিঠে চোখ দুটো যেন ছাড়ামারা হয়ে গেল ন্যান্সির। কিছু ঢুকে গেছে লোকটার পিঠে, কিছু অংশ। ন্যান্সি আটকে উঠল। এমা, এসব কি? এই ক্ষত কিভাবে? কাপা কণ্ঠে প্রশ্ন করতে আপনি ঠোঁট কামড়ে এক অদ্ভুত রসিক হাসি শুরু দিল। গলার ভেতর থেকে উঠে আসা ফিক করে হাসিটা যেন অন্ধকারের মধ্যে এক ব্যঙ্গাত্মক প্রতিধ্বনি হয়ে বাজল। তোকে কিভাবে করা যায় সেই চিন্তা করছিলাম। তোর গাইনটার নেশায় ছুরি ঢুকিয়ে দিছে। অহেতুক এই কথায় আঁতকে উঠল ন্যান্সি। ভেতরটা হিম হয়ে গেল তার। এত গভীর ক্ষত নিয়ে কিভাবে এমন বিদ্রুপ করতে পারে মানুষটা? চোখের পাতা অজান্তে ভিজে উঠল। অস্পষ্ট বোঝা যায় ব্যথায় নিশ্চয় হাড় মাংস পুড়িয়ে দিচ্ছে। কণ্ঠে এক গ্লাস আতঙ্ক মিশে আবারও জিজ্ঞাসা করলো, আপনি ডক্টরের কাছে যাননি? আপনি নির্লিপ্ত স্বরে বলল, ঈশানকে জাস্ট ছুরিটা বের করে কোনো রকমে ব্যান্ডেজ পেঁচিয়ে এসেছি। আরেক দফা চমকে উঠল ন্যান্সি। মনে হলো বুকের ভেতরে কেউ হঠাৎ পাথর ছুঁড়ে আঘাত করছে। এতটা অবহেলা, এতটা অসংবেদনশীলতা, তা কি নিজের শরীরের প্রতি না জীবনের প্রতি? বাইরে হয়তো রাত নিশ্চুপ হয়েছে, অথচ এই নির্লিপ্ত রসিকতার এমার বুকের ভিতর হাহাকার। কেঁপে ওঠা ভয়ার্ত স্রোত। আপনি এত ভয়ানক, মাঝে মাঝে মনে হয় আপনার মধ্যে বিন্দুমাত্র মৃত্যুর ভয় নেই। নিশ্চুপ আফ্রিদ। কিছু ভাবলো সে প্রত্যুত্তরে কী জবাব দিতে। না, কারণ আমি মৃত্যুর থেকে ভয়ঙ্কর। কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল ন্যান্সি। অবশ্য ওনার থেকে এগুলো ছাড়া আর কী আশা করা যায়? মাতারি রে, ট্রিটমেন্ট কর। মুখ কুচকে এলো ন্যান্সির। বিরক্ত ভঙ্গিতে বললো, আমি কি ডক্টর যে ট্রিটমেন্ট করবো? হ্যাঁ, আমার হার্টের ডক্টর। এবার ট্রিটমেন্ট কর ফার্স্ট। হাতে থাকা ফার্স্ট এড বক্সটা ন্যান্সির হাতে ধরিয়ে দিল আফ্রিদ। ন্যান্সি আমতা আমতা করে রেখে জায়গা দেখে বলল, ব্যথা পেলে আমাকে কিছু বলতে আসবেন না, বলে দিচ্ছি। চোখ দুটো খিঁচুনি দিয়ে বুঝে নিল ন্যান্সি। বুকটা যেমন ঢেউ খেলানো নদীর মতো কেঁপে উঠছে অবিরাম। এখানেই ব্যান্ডেজ করতে হবে, নইলে ক্ষতটা আরও গভীরে বিষ ছাড়বে। কাপা হাতে
আস্তে আস্তে ক্ষতস্থানের রক্ত মুছে দিল সে। তুলোর নরম ছোঁয়া যেন জ্বলন্ত শিখার মতো তীব্র হয়েছিল পুরুষটির শরীর। তবু আশ্চর্য, একটিবার কণ্ঠে ব্যথার শব্দ ফুটল না। ঠোঁট শক্ত করে চেপে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ন্যান্সির ভেতর ভেতর তোলপাল হতে ব্যান্ডেজটা পেঁচিয়ে দিল অবশেষে, অথচ পুরোটা সময় নির্দয় মানব যেন পাষাণ প্রতিমার মতো নির্বিকার। না কোনো কাতরানি, না কোনো অভিযোগ, এমনকি একটিবারও মুখ খুলেনি আমি ব্যথা পাচ্ছি। এতটুকুতে ন্যান্সির মনে হলো মানুষটা রক্ত মাংসে গড়া, যেন কঠিন ইস্পাতে তৈরি এক দুর্ভেদ্য অস্তিত্ব। সে ব্যথাকে অবহেলা করতে জানে। আশ্চর্য, আপনি কি একটুও ব্যথা পাননি? হেসে ফেললে আফ্রিদ, ঘাড় এদিক ওদিক বাঁকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছিল। না, ব্যথা লাগে না আমার। সুমসৃণ কপালে ভাঁজ পড়ল ন্যান্সির। তাহলে বলুন, কিসে ব্যথা পান? কিসে ধ্বংস হবেন আপনি? সেই নিয়ে এসে ধ্বংস করে দেব আপনাকে। এবার উচ্চস্বরে ঘর কাঁপিয়ে হেসে ফেলল। হাসিতে মেজাজ খারাপ হলো মেয়েটার। সর্বদা হাসতে হবে? এত হাসি তো বাইরে হাসে না, যতটা ন্যান্সির সামনে হাসি। লোকটা হাসছেন কেন আপনি? আমি হাসির মতো কথা বলছি? সহসা বলিষ্ঠ হাতার আজলায় নরম স্নিগ্ধ মুখশ্রী তুলে নিল আফ্রিদি হাসান। আমাকে ধ্বংস করার অস্ত্র হচ্ছে এই দুটো আখ, যার বোকা বোকা চাহিনি ক্ষণে ক্ষণে ধ্বংস হচ্ছে। নির্বিকার ন্যান্সি পলকহীনভাবে তাকিয়ে আছে আফ্রিদের দিকে। মুখ থেকে তার মুখটাও দেখছে। আফ্রিদ চোখে হাসে। তোর এই নিষ্পাপ চাহিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, যা বুকে এসে বিধে আমার। এবারও নিশ্চুপ ন্যান্সি দৃষ্টি নত করে বুকের দিকে যেতেই থমকালো। এই সূর্য ট্যাটু, আঙুল বাড়িয়ে গোলাকার ট্যাটুটা স্পষ্ট করলো। আপনি কালো জাদু করেন নিশ্চয়, তাই কথার মাঝপথ সর্বদা সবাইকে থামিয়ে দেন। নিমষ্ট কামড়ে নিঃশ্বাস ছাড়লে আফ্রিদ। ন্যান্সি তখনও তার বুকে স্পর্শ করেছে। আকস্মিক চেঁচিয়ে উঠল আফ্রিদ, ছি বান্দি, ছি 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 মাতারি রে! শেষমেশ আমার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছিস? বেহুদা রেগে গেল নেন্সি। চিপে চিপে বলল, আসলে না, আপনি আসলেও খারাপ। আফ্রিদ উঠে দাঁড়ালো। ওয়াইনের কর্নার গিয়ে একটা হুস্কির বোতল তুলে নিল। ঢক ঢক করে প্রায় অর্ধেকটা শেষ করে হাসকে টেনে ফেলল। আমি ভালো মানুষ, তাই এখনও মধুর চন্দ্রিমা করিনি। খারাপ হলে তো এতক্ষণে ভাবসাব মোটেও সুবিধার নয়। বেশ ভালোই বুঝতে পারছেন ন্যান্সি হাঁসফাঁস ভঙ্গিতে বলল, লুচ্ছা আপনি। ন্যান্সি আফ্রিদের দিকে ঘুরে বসলো। হাসি হাসি চোখ করে তাকালো তার টামাটে রঙের ওষ্ঠপুরোর দিকে। ভয়ঙ্কর এক ইচ্ছে জাগ্রত হলো মন কারণে। তা কি করা উচিত? ন্যান্সিকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি ছোট হয়ে এল। ন্যান্সি ঠোঁট গোল করে ফু দিল তার ফর্সা মুখশ্রীতে। আঁখি বুঝে সেই আশা আফ্রিদের। কি ভয়ঙ্কর কর্মকাণ্ড এই মেয়ের! তাকে উস্কে দিচ্ছে, সে তো জানে না আফ্রিদ জ্বলন্ত অঙ্গার। তাকে এভাবে দেওয়া মানে? ন্যান্সি আরেকটু এগিয়ে গেল। আফ্রিদের তর্জনী আঙুল তুলে কপাল ঠেলে সরিয়ে দিতে দিল। খবরদার কাছাকাছি আসবে না, পরে আমি কিছু করলে কেঁদে কুটে ভাসিয়ে দিবি বেয়াদব নারী। ন্যান্সির অনুভূতি দরজার সপাটে তালা ঝুলিয়ে দিল। এই লোকটা মোটেও যোগ্য নয় তার কাছে চুমু পাওয়ার। মাত্র চেয়েছিল চুমু দেওয়ার জন্য, কিন্তু তার আগে তাকে দূরে ঠেলে দিল। চূড়ান্ত পর্যায়ে একটা আদুরে চুম্বন মিস করলো গুন্ডালোক। অসভ্য, অসভ্য, তুই সভ্য! কথাটা জুড়ে দিল না আফ্রিদ। চেয়ারে গা এলিয়ে আবদার সুরে বলল, বুকে শান্তি লাগছে। নিষ্প্রভ হয়ে দাঁড়িয়েছে ন্যান্সি। এত ব্যাকুলতা, অস্থিরতা কেন? আমাকে ডাকছেন, দেখা গেল আপনার বুকে বসে অস্ত্র চালিয়ে দিলাম। চোখ দুটো আলতো করে বুঝে নিল আফ্রিদ। লম্বা একটা নিঃশ্বাস টেনে বলে, ঘুমাতে চাই, কিন্তু এই মুহূর্তে যদি তুই বিরক্ত করিস তাহলে শুতে চাইব। আশ্চর্য হলো ন্যান্সি। ঘুমানো চাওয়া আর শুতে চাওয়ার মধ্যে পার্থক্য কী? ঘুমাতে চাওয়া আর শুতে চাওয়ার মধ্যে পার্থক্য কী? আফ্রিদ গাল হেসে ঠেলে বলল, ঘুমাতে চাওয়া হচ্ছে ঘুমানো, আর শুতে চাওয়া হচ্ছে। এক নাগারে হাত নাড়ছে আফ্রিদ, সেই সাথে মাথা দোলাচ্ছে ন্যান্সি। পরটুকু শুনতে উৎসুক জনতা সে। আফ্রিদ অমনভাবে মাথা তোলা থেকে মিচকে হেসে উঠল। ভাবনার মগ্ন মস্তিষ্ক কথাটা ধরতে পেরে তেলে বেগুনে জ্বলে উঠল। সে তো বাড়িয়েছিল এক পা, কিন্তু আফ্রিদ নিজেই তাকে সরিয়ে দিছে। এখন আবার অশ্লীল কথাবার্তা। আফ্রিদ আবারও হাত গুটিয়ে নিল। ন্যান্সি গুটি পায়ে এগিয়ে যেতেই চেয়ারে বসা অবস্থায় তাকে কোলে টেনে নিল। হক চৌকে গেল ন্যান্সি। পরক্ষণে কোলে নিয়ে বিছানায় অগ্রসর হল। ন্যান্সি শুধু তার কর্মকাণ্ড দেখেই চলছে। তার বুকে নরম নিজের জায়গা করে নিয়েছে এই নষ্ট পুরুষ। পিঠের ব্যথা তার কাছে কিছু নেই। ন্যান্সি শুধু ফ্যাল করে চেয়ে আছে। চারিদিকে এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে যেন রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে দিগন্ত। পাখিদের কুজন মিলে বাতাসের কোমল দোলনায়। সূর্যের প্রথম কিরণ আলতো করে ছুঁয়ে দিচ্ছে
গাছের ডালে জমে থাকা শিশির বিন্দুকে হীরের মতো ঝিলমিল করছে তারা। হালকা কুয়াশাচ্ছন্ন চারিদিকে, তবুও তার ভেতর দিয়ে আলো ছড়িয়ে পড়ছে একটা স্নিগ্ধ আশ্বাস নিয়ে। লম্বা নিঃশ্বাস টেনে রুমের ভিতরে এলো ন্যান্সি। এখনও ঘুমাচ্ছে আফ্রিদি হোসেন। হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। ন্যান্সি ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে এগিয়ে এলো। নিস্তব্ধতার বুক ছিঁড়ে তার প্রতিটি পদক্ষেপ যেন প্রতিধ্বনি শুনতে হচ্ছিল। বিছানায় উবুর হয়ে শুয়ে থাকা পুরুষটি প্রশস্ত পিঠে চোখ পড়তে বুকটা হালকা শিউরে উঠল। কালশিটে দাগে ভরা সেই পিঠ যেন যুদ্ধক্ষেত্রের রক্তাক্ত মানচিত্র। কাঁপতে থাকা আঙুল তুলে আলতো করে ছুঁয়ে দিল সেই ক্ষত। এক অজানা টানায় আঙ্গুল বুলিয়ে দিল মৃদুভাবে, কিন্তু মুহূর্তে প্রশ্ন ছুড়ে মারল তার নিজের হৃদয়ে, সে কেন এসব করছে? চোখের সামনে ভেসে উঠছে রক্তাক্ত স্মৃতি, নিশ্চয় আগুনে জ্বলছে। বেলায় খুব চেয়েছে ন্যান্সি তাকে বাঁচানোর জন্য। এইবারে 3 ছেলের মধ্যে একজন না একজন তার পরিবারকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। হতে পারে এই মানুষটা, তবে কেন? কেন এই অচেনা শত্রুর জন্য বুকের ভিতর এমন কোমল মায়া জাগে? কেন সে প্রেমে পড়েছে তার? এমন তো হওয়ার কথা ছিল না। চোখের কৌটো ভিজে এসলো। তার ভেতরে দ্বন্দ্ব যেন অগ্নিস্রোত। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, অথচ এই আঙুলগুলো ছুঁয়ে দিচ্ছে আদরে আদরে। শত্রুর শরীরে হাত রাখতে তার বুকের টা কেঁপে ওঠে অদ্ভুত ব্যথায় আর অপরাধ বোধে। ন্যান্সি চুপচাপ দাঁড়িয়ে রইল। আঙুল থেমে গেল পুরুষের পিঠে ক্ষতের উপরে। চোখ ভিজে উঠল তার অজান্তে। মনে হলো রক্ত, প্রতিশোধ, মৃত্যু সব কিছুর বাইরে গিয়ে একটা নরম অদৃশ্য সুতা বেঁধে রেখেছে তাদের দুজনকে। ঘুমের ঘর কাটতে না কাটতে আফ্রিদ হালকা নড়ে উঠল। অচেনা ছোঁয়ায় শিহরণ ধীরে ধীরে চোখ মেলল সে। ঠিক সেই মুহূর্তে চমকে উঠল ন্যান্সি। আটকে উঠে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু দেরি হয়ে গেল। আফ্রিদের গরম মুঠোয় বন্দি হয়ে গেল তার তুলতুলে নরম হাত। নিজের মুখ কাছে টেনে এক তপ্ত নিগুড় চুমু খেল। গভীর খসখসে কণ্ঠ ভেসে এলো নিস্তব্ধ ঘরে, পালাচ্ছিস কেন জানকীর বাচ্চা? শরীর জ্বলে কাঁপুনি গেল মেটায়, শুকনো ঢোক গেলে নিল সে। যেন গলাটা শুকিয়েছে, বুকের ভেতর ঢাকে বাজছে হৃস্পন্দন। চোখে মুখে ভয়ের সঙ্গে লুকোনো অজানা টান। শব্দ বেরোনোর আগে নিঃশ্বাস জড়িয়ে এলো। ঠোঁট দুটো কেঁপে উঠল তার, কিন্তু কোনো উত্তর দিতে পারল না সে। আমি সর্বদা আপনার থেকে পালাতে চাই, এটা কি নতুন জানলেন? শোয়া থেকে উঠে বসলো আফ্রিদ। এলোমেলো কোঁকড়ানো ঢেউ খেলানো চুলগুলো দেখে ভীষণ লোভ হচ্ছে ন্যান্সির। খুব করে ইচ্ছে জাগলো চুলে আঙুল ডুবিয়ে দিতে। শুধু চুলে নয়, বুকের ট্যাটুতে আঙুল স্পর্শ করে। ইসে মাতারি, কি যে করি তোকে নিয়ে! বাধ্য করিস না তো করতে। এমন তোর কোথায় ভাবা চাকা খেয়ে গেল মেয়েটা। রাগান্বিত স্বর বলল, আমি জীবনেও কোনো স্বামী নিজের স্ত্রীকে এসব বলে বা এসব করে শুনিনি। ঘুম জড়ানো চোখে থাকা আফ্রিদ, ওই চোখে বড়ই অদ্ভুত নেশা। কি আর করা যায়, বউ যদি নিজের থেকে কাছে না আসে তাহলে এসব করতে হয়। বউটা আমার ভীষণ দুষ্টু, ঘুমিয়ে পড়লে ইজ্জত লুটতে আসে। অদর দুটো ফাঁকা হয়ে গেল বিস্ময় দৃষ্টিতে। কি, আমি আপনার ইজ্জত লুটতে আসি? কি এমন আছে আপনার যে আমি লুটতে আসবো? এভাবে নিয়ে নিজে ঠোঁটে বাইট করে আফ্রিদ। এমন অদ্ভুত আচরণ দেখে আখি পল্লব ঝাপটায় মেয়েটা। আফ্রিদ ফিসফিসে বলে, আমার যা আছে সেটা তোর নেই জানকীর বাচ্চা, আর তোর যেটা আছে সেটা আমার নেই রে মাতারি। আই মিন ভালোবাসা। তোর মধ্যে ভালোবাসা বলতে একটা অনুভূতি আছে, সেটা হচ্ছে মরা। আর আমার মধ্যে সেটা জাগ্রত করার অনুভূতি আছে। তুই আমার মাইন্ড করিস না অন্য কিছু ভেবে। শেষের কথাটা বলে চোখ টিপল আফ্রিদ। লজ্জায় হাঁসফাঁস করছে মেয়েটা। এত ঠোঁটকাটা কাউকে দেখেনি সে। কি আজে বাজে কথা বলছেন আপনি, বেহায়া পুরুষ কোথাকার! আপনার কাছাকাছি আসাটাই ভুল। আকস্মিক ঝড়ের মতো এগিয়ে আসা আফ্রিদ ন্যান্সির মুখটা নিজের অতি নিকটে টেনে নিল। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা, নিঃশ্বাসের উষ্ণতা একে অপরের মুখ আছড়ে পড়ছে। চোখ জ্বলে ওঠে আগুনে ভরা। হিসিয়ে ফিসফিসে উঠল, তোর সর্বাঙ্গ একদিন আমার স্পর্শ হবে। তুই আমার ছয়ে কাঁদবি, আমার জন্য কাঁদবি। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়েছে ন্যান্সি। ভয়ের সঙ্গে জেদ মিশে লাল হয়ে উঠল তার চোখ। দৃঢ় কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, কখনোই না। আমি ধ্বংস করে দেব আপনাকে, জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে ফেলবো নিঃশেষ। একপাশে ঠোঁট বেঁকিয়ে হেসে উঠল পুরুষ। সে হাসি যেন বিদ্রুপে ভরা, তবুও অদ্ভুত টান আছে তাতে। ধীরে ধীরে রুক্ষ আঙ্গুলে বুলিয়ে দিল ন্যান্সির ঠোঁটে। চারপাশে স্পর্শের অধিকার স্পর্শে শিউরে উঠল মেয়েটা। শরীর সরে যেতে চাইল, অথচ আঙ্গুলের ছোঁয়া পেতে পালাতে পারল না।
বুকের ভেতরে যুদ্ধ, ঘৃণা আর অদ্ভুত অজানা টানের দ্বন্দ্বে দমবন্ধ নীরবতা নেমে এলো তাদের মাঝে। তোমার নামের বর্ণের তসবিকে নিঃশ্বাসের গলার হার মেরেছি। নৈশব্দ পলকিন চোখে তাকিয়েছে ন্যান্সি। আকস্মিক আফ্রিদের বুকে খামচে ধরে হেসে বলল, সত্যি আমি জিতে যাব, আর একদিন আপনি হেরে যাবেন। এমনিতে হেরে বসে আছেন আমাকে ভালোবেসে। আফ্রিদ ন্যান্সিকে আরেক দফা অবাক করে দিয়ে বালিশের নিচ থেকে একটা পেন্ডেন্ট বের করলো মেয়েটা। আমার আগুনের ফুল কি জান বাচ্চা, এটা তোর। আলতো করে সেটা গলায় পরিয়ে দিল আফ্রিদ। কি একটা নর্মাল একটা লকেট। তা মোটেও না, প্লাটিনিয়ামের তৈরি চমৎকার একটা পেন্ডেন্ট, যার মাঝখানে একটা পাথর লেখা, ভেতরে এ অ্যালফাবেটটা লেখা রয়েছে। এ অর্থাৎ আফ্রিদ, এ অর্থাৎ অ্যাঞ্জেলিনা। এটা খুব দামি তাই না? আফ্রিদ খোঁচা মেরে বলল, আমার নিতা আম্বানির চেয়ে বেশি দামি নয়। এই লোকটা উদ্ভট নাম শুনে রেগে উঠল ন্যান্সি, বাহুতে দাঁত বসিয়ে দিল। আফ্রিদ হো করে হেসে উঠল। নিতা আম্বানি, আমার নিতা আম্বানি। বেয়াদব নষ্ট পুরুষ কোথাকার, সেম সেম আমার নষ্ট নারী। আজ অনেকগুলো দিন পর নিজেকে সাজিয়েছে ন্যান্সি। মেরির ভেলভেটের গাউনটা সে ছোঁয়ায়, যার রং কখনো চিকন স্ট্রাপ দুটো কাঁধে নেমে অনায়াস ভঙ্গিতে। গাউনের কাট নিখুঁত কোমর ঘেঁষে শরীরে বাঘটা আলতো করে জড়িয়ে নিল। নিচে নেমে গিয়ে একটু প্রশস্ত নিয়ে হাঁটার সঙ্গে সঙ্গে ঢেউ তুলে। সে অর্নামেন্টস গলায় সূক্ষ্ম মুক্তোর হার অতি সাদামাটা। কানে ঝুলছে ছোট ড্রপ ইয়ারিং। মৃদু নড়াচড়ায় আলো ছুঁয়ে ঝিলমিল করছে। তাতে পাতলা ব্রেসলেট আঙুলে একটিমাত্র স্টেটমেন্ট রিং, বেশি নয়। মেকআপের বাড়াবাড়ি নেই। চোখে নরম স্মোকি টোন, পাপড়িতে গভীরতা, ঠোঁটে ওয়াইন শেডের লিপস্টিক গাউনের সঙ্গে সুর মিলিয়ে। গালে ব্লাশ করার প্রয়োজনে ন্যান্সির প্রথম থেকে গাল লাল। গায়ে পড়বে মিনিমাম হিল, পাতলা স্টপ, শান্ত রং, ছোট হাত, ছোট ম্যাট ফিনিশ। সোফায় বসে ল্যাপটপ কোলে নিয়ে মনোযোগ দিয়ে কী যেন একটা করতে চলছে আফ্রিদ হাসান। তার সম্পূর্ণ মনোযোগ এখন সেই কাজে। এদিকে এতবার ডেকে চলা ন্যান্সি বিরক্ত হলো তার প্রতি। দ্বিতীয় দফায় নিচে এসে চেঁচিয়ে উঠল, আফ্রিদ, এই আপনি কি আসবেন একটু? আফ্রিদ তাকালো না, হাত উঁচিয়ে বলল, 5 মিনিট জানকীর বাচ্চা, 5 মিনিট পরে আসছি। এই বলে 30 মিনিট হতে চলল। পরনের গাউনটা এক পলক দেখে সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। তবে এবার আর আসতে বলল না। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। আচ্ছা ঠিক আছে, আসতে হবে না, কিন্তু এদিকে একবার তাকান। আপনি চকিত দৃষ্টি ঘুরিয়ে সিঁড়ি ধাপে তাকানো নান্সির দিকে তাকালো। কোচকানো ভুরুদয় শিথিল হয়ে এলো। গ্রাউন্ড পরিহিত কন্যাকে দেখে সে বুঝে হার্টবিট মিস করলো, নিঃশ্বাস নিতে ভুলে গেল। ন্যান্সি ঠোঁটের গায়ে দুষ্টু হাসি ঝুলিয়ে নিচে নেমে এলো। চোখের পলকে কাছাকাছি এসে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ভো দৌড়। আফ্রিদ চমকালো, থমকালো, সবটা এত দ্রুত ঘটলো বুঝতে পারলো না। ন্যান্সি পালাতে পালাতে চেঁচিয়ে বলল, আর আসবেন না কাছে। আফ্রিদ শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে হ্যাসকে ছিল, নো 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 শিট। রুমে এসে দরজায় লক করে দিয়েছে ন্যান্সি। আফ্রিদ পিছু পিছু এলো তার। জান জান, দরজাটা খুল প্লিজ, জান বাচ্চা, এমন করিস না। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটমিট হাসছে ন্যান্সি। বেশ হয়েছে এবার না সাড়া দেওয়া, ঠেলা বুঝুক, খুলবো না। আফ্রিদ দরজায় মাথা থেকে লম্বা নিঃশ্বাস ফেল। নিঃশ্বাস ঘন ঘন টানছে, শুকনো ঠোঁট যারা বারবার ভিজিয়ে নিচ্ছে। ভেতরে উথাল পাথাল অনুভূতিগুলো প্রাচীর ভেঙে ফেলছে। আফ্রিদ শুকনো ঢোকগুলো ফিসফিস বলে, একবার খুলে দে প্লিজ। বান্দি, এমন করিস না, মরে যাবো আমি। ন্যান্সি পাসওয়ার্ড সাথে সাথে ভেতর থেকে লক করেছে, যার দরুন আফ্রিদ ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে বারবার। প্লিজ খুলে দে, জাস্ট, আমি কিছু করব না। এই প্রথম নিজেকে এত খোলামেলাভাবে আফ্রিদের সামনে উপস্থাপন করছে। এখন আবার কিভাবে যাবে সামনে? আফ্রিদ মোটেও শান্ত হওয়ার মানুষটি। এক পলক দেখে এতটা উন্মাদ হয়েছে, একবার দেখলে অস্থির হবে, অবাধ্য হবে। ন্যান্সি রিনরিনি করে বলল, না, আপনি মিথ্যে বলছেন। আপনি আমাকে দেখলেই ছুতে চাইবেন। আফ্রিদ লম্বা দম নিল। দম নেওয়ার সাথে সাথে বুকটা উঁচু করে ফুলে ওঠে। আফ্রিদ ঘাড়ে হাত ম্যাসাজ করে এদিক ওদিক তাকাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে তার। ভেতরে ভেতরে ঘেমে একাকার। ভারী কি গলায় কণ্ঠস্বর কেমন মিইয়ে গেল। এই কাঁপা কাঁপা গলা বলে, আই ক্যান কন্ট্রোল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু হাতটা বের কর, আমি হাত ছুঁতে চাই। ন্যান্সি ঘাবড়ে গেল। তবে আফ্রিদের অসহায় কাতর কণ্ঠের আবদারগুলো ভীষণ পীড়া দিচ্ছে। ন্যান্সি খুলে দিল দরজাটা, অল্প একটু ভেজানো। কাপা হাতটা দরজা
দিয়ে করে দিতেই আফ্রিদ নগ্ন হাতটা ছুঁয়ে ফেলল। একরকম খোলামেলা গ্রাউন্ড সচরাচর পড়ে না নানসি, আজ পড়েছে। এই নগ্ন ফর্সা হাতের ঠোঁটের কাছে ছোঁয়ায় আফ্রিদ চুমু খায় আঙুলগুলোতে। টুকরো টুকরো চুমু খেতে লাগলো। এভাবে এভাবে শেষ করতে চাইছিস? কাছেও আসবি না, আসতেও দেবে না, ঠিক করছিস? ন্যান্সি ভীষণ সুশ্রী লাগলো। আফ্রিদ ঠোঁটের বেসামাল স্পর্শে মুছড়ে যায়, কখনো ঠোঁট, কখনো বুকে, কখনো বা আঙুলের ফাঁকে আঙুল গুজে হাতটা নিয়ে খেলা করছে আফ্রিদ। পায়ের পাতা থেকে শিরশির অনুভূতে শীর্ণ বদনে উথাল পাতাল ঢেউ, অন্তঃস্থলে প্রাণ ঢালা জলস্বর শুরু হলো। আখিপুর ঝাপসা হয়ে এসে ন্যান্সির নিজে কেমন অনুভূতি হচ্ছে আফ্রিদের প্রতি। আফ্রিদরা হাতটা নিজের বুকের সাথে চেপে রাখলো কিছুক্ষণ, অতঃপর খট করে ভেজানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকে এসে ন্যান্সি আটকে উঠল। তখন তাকে আশ্চর্য করে দিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। বুকের ভিতর ছ্যাট করে উঠে মেটার। আফ্রিদ ওয়াশরুমে যাওয়া মাত্র শাওয়ার অন করে পা ক্রস করে নিচে বসল। ঝর্ণার পানিতে হুড়ুহুড়ি ভিজিয়ে দিচ্ছে তাকে। চোখ দুটো বুজে নিজেকে কন্ট্রোল করার মিথ্যে প্রয়াস চলছে। প্রায় আধ ঘন্টা হতে চলল আফ্রিদ বের হয়নি। এর মধ্যে চেঞ্জ করে রেড টপস আর লং স্কার্ট পরে পায়চারি করছে ন্যান্সি। ভুল করে ফেললে আফ্রিদকে কষ্ট দিয়ে। সে মোটেও কষ্ট দিতে চেনে। বিষণ্ণতায় ভুগছে মেয়েটা। ওয়াশরুমের দরজা খুলতে ছলকে উঠে ন্যান্সি। আফ্রিদের পরনে একটা কালো রঙের ট্রাউজার প্যান্ট আর টি শার্ট। ওয়াশ রুমের ভেতর সারি সারি জিনিসপত্র সাজানো। আফ্রিদের ক্লোজেটের ভিতরে সবটাই আগে থেকে রাখা। টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে আর চোখে মেয়েটার দিকে তাকালো আফ্রিদ। অপরের দিনের মাথা নুইয়ে দাঁড়িয়েছে ন্যান্সি। আফ্রিদ বুড়ো আঙুলে থুতনি ঘেঁষে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলল। ন্যান্সির কাছাকাছি গিয়ে কপালে কপাল ঠেকে দু হাতে পেঁচিয়ে ধরল। ন্যান্সি মিনমিন করল, সরি, ইটস ওকে, এমন আর করিস না, এলোমেলো হয়ে যাব। তোকে হার্ট করতে চাই না জান। ন্যান্সি কি হলো? দু হাতে আঁকড়ে ধরে আফ্রিদকে। আফ্রিদ নিশ্চুপ। মেয়েটা ছোট্ট কায়া নিজের সাথে জড়িয়ে নেয়। তুই বলেছিলি সংসার করবি। হ্যাঁ করব। আর কটা দিন অপেক্ষা করুন, এরপর আপনার সাথে সংসার করব। আফ্রিদ নৈশব্দ হাসল। ন্যান্সি তপ্ত নিঃশ্বাস ছেড়ে ভাবল, আজকে গোডাউনে যেতেই হবে। আর চায় না আফ্রিদকে অপেক্ষা করে। সে তাকে ভালোবাসে। এত ভালোবাসা অবহেলা করার সাধ্য নেই। সাব্বির নেই কাল রাত থেকে। খাবার টেবিলও দেখতে পায়নি তাকে। ন্যান্সির জন্য এটা খুব বড় সুযোগ, তার রুমে গিয়ে হুডিটা দেখার জন্য। একজন একজন করে সবারটাই দেখতে চাইছে, কিন্তু আফ্রিদ তার হুডিতে তো একদম ঠিকঠাক। সেদিন দেখেছে, কিন্তু তারপরে বিশ্বাস করতে পারছে না যতক্ষণ না পর্যন্ত অন্যগুলো দেখছে। গুটি গুটি পায়ে উপরের রুমে এগোচ্ছে ন্যান্সি। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে দেখে নিল কেউ আছে কিনা। নজরে পড়লো একজন সার্ভেন্ট। এই বাড়িতে সার্ভেন্টের অভাব নেই। কেউ কোনো না কোনো রকম কাজ করতে হয় না কষ্ট করে। তুমি এখানে কি করছো? ন্যান্সি ভারে কি কণ্ঠর কথা শুনে হকচকে গেল সার্ভেন্ট মেয়েটা। আসলে ম্যাম, আমি ছোট স্যারের রুমে ক্লিন করতে আসছিলাম। ন্যান্সি আমতা আমতা করে বলল, করতে হবে না, তুমি যাও। মেয়েটা প্রত্যুত্তরে পাল্টা প্রশ্ন করার সাহস পেল না, চুপচাপ বেরিয়ে গেল। ন্যান্সি আস্তে আস্তে সাব্বিরের রুমে এলো। হন্তদন্ত পায়ে স্ট্র হাতে এলোমেলো করে খুঁজতে লাগলো কাবার থেকে সেই খালো হুডিটা। হাতড়ে হাতড়ে সবশেষে কাঙ্ক্ষিত পোশাকটা খুঁজে পেল। কিন্তু আশ্চর্য, এটাও ঠিকঠাক আছে। তাহলে কি সাব্বির কিছু করেনি? পিছু ঘুরোতে গিয়ে পা লেগে গেল ড্রেসিং টেবিলের সাথে। ফলস্বরূপ পায়ের খানিকটা অংশ কেটে যায়। উপর থেকে একটা ফাইল ছিটকে পড়লো। এলোমেলো হয়ে গেল কাগজগুলো। কাগজগুলো ভালো করে দৃষ্টি বোলাতে লাগলো। এগুলো সম্ভবত ভার্সিটির কিছু জরুরি কাগজ। পড়তে নিলে চমকে উঠল ন্যান্সি। সাব্বির এখনও ভার্সিটিতে পড়ে, কিন্তু সে তো এখনও বলেনি। আরেকটু পড়তে বুঝতে পারলো তাকে 2 মাসের জন্য ভার্সিটি থেকে রাস্টিকেট করা হয়েছে। তার অপরাধ? ন্যান্সি বিস্ময়ে হতবাক। এসব কুকর্ম করা অপরাধে বের করে দেওয়ার কথা, কিন্তু এখানে মাত্র 2 মাস। ভাবিজান, আপনি আমার রুমে কি করছেন? তড়িৎ গতিতে দরজার দিকে তাকালো ন্যান্সি। সাব্বির দাঁড়িয়েছে। সাব্বিরকে দেখে পিলে চমকে উঠল তার। ধরা পড়ে গেল। সাব্বির ধুমধাম পা ফেলে ভিতরে এসে ন্যান্সির হাত থেকে কাগজগুলো টেনে নিল। আমার রুমে বিনা অনুমতিবিহীন কেন এসেছো তুমি? ভাবে, হাউ ডিয়ার ইউ! উচ্চস্বরে চিৎকার করে উঠল সাব্বির। সোজা হয়ে দাঁড়ালো ন্যান্সি। ভুরুকুচকে বলল, তুমি ভার্সিটিতে পড়ো? এটা তো জানতাম না। আর তুমি ভার্সিটিতে নাও? তাতে দাঁত পিছে সাব্বির হিসিয়ে বলল, আমার বিষয়ে ইন্টারফেয়ার করো না ভাবি। ন্যান্সি কম যায় না, বুকে হাত গুজে দাঁড়ালো। মুখ সামলে কথা বলো। এবার শুধু রুমে ইন্টারফেয়ার করছে, পরের বার ভার্সিটিতে গিয়ে কথা বলবো। হাত মুষ্টি ভরে করে নিল সাব্বির। ন্যান্সি তাকে গুরুত্ব না দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল।
করিডোর দিয়ে সাব্বিরের রুমে আসছে নীলাদ্রি। হঠাৎ ন্যান্সিকে রুম থেকে বেরোতে দেখে কিঞ্চিত অবাক হলো। পিছু পিছু সাব্বির হলো। নিজেই কাল নিজেই ডেকে এনেছে এই ভাবি। সেই মুহূর্তে আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছিল। সাব্বিরের চেঁচামেচিতে সেদিকটা শুধু ন্যান্সি আবারও পিছু ফিরে সাব্বিরের দিকে তাকিয়ে চমৎকার এক হাসি উপর দিয়ে বলল, আমি কাল ডেকে আনলে সেই কাল সামলানোর জন্য তোমার ভাইয়ের যথেষ্ট। সাব্বির আবৃত হোসেন কিন্তু আমি বলতে উন্মাদ, মাথায় রেখো। কথাটা বলে ঘুরে দাঁড়ালো ন্যান্সি। সামনের মূর্তি ন্যান্সি গম্ভীর মুখ করে আফ্রিদা হোসেনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওষ্ঠ পাকায়। যেতে যেতে ন্যান্সি মৃদু স্বরে বলে, এই এহসান মঞ্জিল আমার নামে লিখে দিন, যাতে যেখানে সেখানে যেতে পারমিশন না লাগে এহসান সাহেব। কথাটা বলে চোখ টিপে ন্যান্সি আপনি নির্বিকার দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। ন্যান্সি যাওয়া মাত্র অগ্নিদীপ্ত চাহিনী নিক্ষেপ করে সাব্বির দিকে। সাব্বির আড়ষ্ট গেল বলে, ভাই ভাবি আমার রুমে। মাঝপথে থামিয়ে দিল আফ্রিদ। হিসিয়ে বলল, নীলাদ্রি লয়ারকে খবর দে। ভাইয়া সত্যি বলছি, ভাবি আমার অনুমতি ছাড়া রুমে গেছিল। তাই তাই তুই আমার বউয়ের সাথে গলা উঁচিয়ে কথা বলবি, তাই তো? আফ্রিদ শীতল গলায় গা কাঁপানো কণ্ঠস্বর শুনে ভয়ার্ত চোখে তাকায় সাব্বির। নীলাদ্রি আফ্রিদকে বোঝানোর সহিত বলে, প্লিজ ভাই, এটার জন্য অন্তত সাব্বিরকে কিছু বলো না। ভাবি কিন্তু এটা ভুল করছে, বালের ভুল, লাখ তোর কাছে। ও তো আমার অনুমতি ছাড়া আমার গাড়ির পিছনে লুকিয়ে গোডাউন অব্দি পৌঁছে গেছে। তারপরে ওকে আমি টু শব্দ পর্যন্ত বলিনি। আর তোর রুমে জাস্ট রুমে গেছে বলে তুই ওর সাথে গলা উঁচিয়ে কথা বলেছিস? হাউ ডেয়ার ইউ! সাব্বির চমকে উঠলো, কম্পিত স্বর বলে, সরি ভাইয়া। আফ্রিদ একপাশে হেসে বলে, এটা প্রথম, এটাই দ্বিতীয়। এরপর যদি একটা ভুলে, তাহলে জান নিতে দুবার ভাববো না। ভুলে যাব তুই আমার ভাই। নীলাদ্রি আর চোখে তাকালো সাব্বিরের দিকে। রাগে কপালের রগগুলো ফুলে উঠছে সাব্বিরের। একটা মেয়ের জন্য তার ভাই কিনা শেষমেশ তাকে মেরে ফেলার কথা বললো। আফ্রিদ উঠে গেল। স্টাডি রুমে রয়েছে তাদের পরিবারের উকিল সাহেব। আফ্রিদ যেতেই তিনি কিছু বললেন, তারপর একটা পেপার এগিয়ে দিলেন। আফ্রিদ ফটাফট পরপর দুটো সাইন করে দিল। তৎক্ষণাৎ দেখে ভূম হয়ে স্থান ত্যাগ করলো সাব্বির আর নীলাদ্রি। রুমে এসে নীলাদ্রি শার্ট খুলে ছুঁড়ে ফেললো। তাকে এতটা রাখতে দেখে শিউরে উঠল কল্পনা। কী হলো নীলাদ্রি, এত রেগে যাচ্ছে কেন? দুহাত কোমর তুলে পায়চারি করতে বড় ব্যস্ত নীলাদ্রি। ওই ইলহাম বলল আর ভাই ওকে বাড়িটা লিখে দিল। কল্পনা তপ্ত নিঃশ্বাস ছিল, বিরক্তি কণ্ঠে বলে, এই বাড়িতে আহামরি কিছু নয় নীলাদ্রি, ভুলে যাচ্ছ বার্সেলোনার কথা। নীলাদ্রির কপালে আঙুল ঠেকে ভাবুক কণ্ঠে বলল, বিষয়টা শুধু মঞ্জিল নয় কল্পনা, ভাই ইলহামের জন্য যা ইচ্ছে করতে পারে, এটা তার সামান্য প্রমাণ। কল্পনা নিজেও আশ্চর্য হলো আফ্রিদের কর্মকাণ্ড দেখে। স্টাডি রুম থেকে বেরোতে আফ্রিদ সম্মুখীন হলো মাইমুনে আসনে। চোখ মুখ শক্ত হয়ে আছে ওনার। তীর্যক কণ্ঠে বলল, ভালোবাসো ভালো, কিন্তু অন্ধের মতো নয় বেটা। আফ্রিদ প্রত্যুত্তরে বাঁকা হাসলো। মাইমুনে আহসান হাতটা তুলে আলগোছে চুমু এঁকে ধীরে বলল, তোমার ছেলে না হয় অন্ধ হলো মম। মাইমুনে আহসান নির্বিকার। আফ্রিদ ওনাকে পাশ কাটিয়ে চলে গেল। মাইমুনে আহসান মোটেও বাড়ি নিয়ে চিন্তিত নন। চিনি চিন্তিত আফ্রিদের অহেতুক পাগলামো দেখে। এই বাড়ির সামান্য, তার থেকে বেশি বার্সেলোনা শহরে রয়েছে তাদের সব কিছু। কিন্তু আফ্রিদ কেন এতটাই পজিটিভ ইলহামকে নিয়ে? নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? রুমের এক কোণে বসে আগন্তুককে দিয়ে যাওয়া অ্যালবামটা সপ্তপর্ণে লুকিয়ে রেখেছে ন্যান্সি। আফ্রিদের অগোচরে সেটা এই মুহূর্তে দেখে চলছে একের পর এক ছবি। সেই ছোট্ট ছেলেটা আফ্রিদ হোসেন, ছেলেটা বুঝতে বাকি নেই। সাথে নীলাভ চৌগলা দুটো, কিন্তু পাশের লোকটাকে চিনতে পারেনি। বরং তো মনে হচ্ছে আদতে কি আফ্রিদের বাবা নাকি অন্য কেউ। কিন্তু যতটুকু বুঝলো তাকে ওনাকে আফ্রিদের বাবাই বলেই মনে হচ্ছে। আফ্রিদ নিজেই বলেছে তিনি একজন সায়েন্টিস্ট। মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে হাজারটা প্রশ্ন, অথচ উত্তর খুঁজে পাচ্ছে না সে। কী করবে সেটাই বুঝে উঠতে পারছে না। সব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিমে উঠল তার। সপাটে অ্যালবামটা বন্ধ করে আলমারিতে তুলে রাখলো ন্যান্সি। খুব শীঘ্রই তাকে গোডাউনে যেতে হবে, আজকেই যেতে হবে। ভাবনায় মগ্ন ন্যান্সি কাইন্টনকে ম্যাও ডাকে এগিয়ে গেল। লোমশ বিড়ালটাকে কোলে তুলে নিল। দরজায় সব মোচড়ে ভেতরে এলো আফ্রিদ। মুখ ঘুরিয়ে সেদিকে তাকালো ন্যান্সি। পা থেকে মাথা পর্যন্ত অবকলন করে চলছে আফ্রিদ ন্যান্সিকে। বাচ্চা বাচ্চা লাগে মেয়েটাকে। এই যে হালকা বাদামি রঙের ওভারসাইজের টি শার্ট পরে সাথে লেগিংস, কোলে বিড়ালটা আরও মায়ামায় লাগছে। বিড়ালটার দিকে মুখ কেমন করে নিল ক্যান্টিন।
চোখে চোখ যেত। নষ্ট ভাব, আমার মায়ের দিকে তাকাস না। আফ্রিদ বাঁকা হাসলো, চোখে চোখ যেন বুঝিয়ে দিল বউটা আমার, এই ধর। ন্যান্সির দিকে পেপার বাড়িয়ে দিল। ফ্যাল ফ্যাল করে পেপারের দিকে তাকালো ন্যান্সি। জিজ্ঞাসার সৃষ্টি বলল, এটা কি ডিভোর্স পেপার? আপনি আমাকে সত্যি ডিভোর্স দিচ্ছেন? কপ চওড়া কপাল কুঞ্চন হয়ে আসা আফ্রিদের। ওরে নাতি, ডিভোর্সের এত শখ এই জীবনে তো সে তার পাবি না। ন্যান্সি চোখ পাখি তাকালো, এক বুক হতাশা নিয়ে বলল, কিন্তু সেদিন যে বলেছেন চা বানানোর উপহার স্বরূপ কিছু দিবেন। আফ্রিদ হেসে বলল, হ্যাঁ ঠিকই, তাহলে ডিভোর্স দেন। অসহায় মুখ করে তাকালো ন্যান্সি। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ডিভোর্স চাইলো অথচ আমার দামি ডিএনএ চাইলি না? হতাশ, চরম হতাশ আমি। ঠিক করে হেসে ফেলল ন্যান্সি। আপনি ভীষণ অদ্ভুত মানুষ। পেপারটা কিসের? আফ্রিদ এক বাক্যে বলল, আমার প্রপার্টি এই বাড়ি 50% তোর নামে করে দিছি। একটা কর্ণগোচর প্রবেশ করতে হাত ফসকে ক্যান্টার নিচে পড়ে গেল। সহসা বসে পড়ল ন্যান্সি। ইস কাইটন, আই এম সরি। দেখি কোথায় লাগলো। সুচল দৃষ্টিতে তাকলো আফ্রিদ। ভুল করেছে, সবচেয়ে বড় ভুল। এই বেয়াদব বিড়ালটাকে এনে সবচেয়ে বড় ভুল করেছে। এই কুত্তার বাচ্চা, ওর জায়গায় যদি আমি পড়েছিলাম তখন কি বলতি? কোথায় লেগেছে? ন্যান্সি কাইটনকে কোলে তুলে বাস্কেটে রাখতে রাখতে বলল, উল্টো আপনাকে দুঘা বসিয়ে দিতাম। সাদেকে বলি, তুই রক্ত চষে দেয়নি, আমার খেয়ে আমাকে মারার ধান্দা। ন্যান্সি এগিয়ে এসলো, আফ্রিদের বুকের মাঝখানে আঙ্গুল রেখে বলল, খুব শীঘ্রই আপনাকে ছ্যাঁকা দিতে চলছি মিস্টার এহসান। আফ্রিদ হাসে, গিবডা নামিয়ে কাঁধে মুখ রাখে ন্যান্সি। লম্বা একটা নিঃশ্বাস টেনে ফিসফিস বলে, মিঠা মিঠা ঘ্রাণ। নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছে আফ্রিদ। পরক্ষণে কাঁধে চুমু এঁকে হেসে বলল, যা করব 100 বার ভেবে করব। এই শরীরে যাতে একটা ফুলের টোকো না লাগে। কারণ তোকে বাঁচানো যদি সময় মতো আমি পৌঁছাতে না পারি তখন। অনুভূতি শুনে ন্যান্সি পলকহীন দৃষ্টিতে তাকালো আফ্রিদের নীলাভ মনির জোরে। এই চোখে অনুভূতি ছাড়াছাড়ি। যদি ন্যান্সি একবার এই বেপরোয়া পুরুষের সংস্পর্শে আসে তাহলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে সে। কেন মনে হলো বিপদে পড়লে আপনাকেই ডাকবো? কারণ তোর আমি ছাড়া কেউ নেই। এতটা বিশ্বাস করবেন না হাসান, নয়তো ফলটা দিতে হবে। আফ্রিদ বরাবরের মতো হাসলো। আঙ্গুল পেঁচিয়ে ন্যান্সির লম্বা চুলের ডগা পেঁচিয়ে নিতে নিতে বলল, ফলটা যদি মধুচন্দ্রিমা হিসাবে পাই তাহলে কেমন হয়? এক বাক্য যথেষ্ট ছিল ন্যান্সিকে বশীভূত করার জন্য। দৃষ্টি সরিয়ে নিল ন্যান্সি। তাকিয়ে থাকা বড় দুষ্কর হয়ে উঠছে। এই কেমন পীড়াদায়ক অনুভূতি, যা ক্ষণে ক্ষণে অন্তঃস্থল জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। সকাল থেকে শরীরটা খারাপ বাহানা করে রুমে শুয়েছে ন্যান্সি। আফ্রিদ সাপ সাপ জানিয়ে দিচ্ছে কেউ যাতে ন্যান্সিকে বিরক্ত না করে। মূলত ন্যান্সি এটাই চেয়েছিল। চুপচাপ রুম থেকে চুপচাপ বেরিয়ে নিচে এলো ন্যান্সি। দুপুরবেলা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। শুধু বাইরে গার্ডগুলো পাহারা দিচ্ছে। ন্যান্সি নিচে আসতে তিতলি দেখে ফেলে। আরে আরে ইলহাম আপু, তুমি নিচে কেন? ভাইয়া তো বলছে তোমাকে নিচে না আসতে। তিতলি ভীষণ চঞ্চল একটা মেয়ে। তাকে এখন কী দিয়ে বুঝ দিবি বুঝে উঠতে পারছে না ন্যান্সি। আমি একটু বাইরে যাচ্ছিলাম তিতলি। তিতলি ভুরু উঁচে বলল, কিন্তু তুমি তো অসুস্থ শুনলাম ইলহাম আপু। ন্যান্সি আমতা আমতা করে ধমকে বলে উঠল, তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন? চুপচাপ নিজের কাজ করে গিয়ে। তিতলি মুখ ভার করলো। তার কাজ হলো ইলহাম ন্যান্সির অ্যাঞ্জেলিনাকে দেখাশোনা করা। ন্যান্সি হনহনে বাড়ি থেকে বেরিয়ে গেল। ড্রাইভারকে বলে সামনে শপিং মলে যাবে। ড্রাইভার পাল্টা প্রশ্ন করে সাহস পেল না। চুপচাপ ড্রাইভিং করে চলছে। কিছুটা দূরে দিতেই ন্যান্সি আকস্মিক মুখে রুমাল বেঁধে আকস্মিক কিছু স্প্রে করলো। ব্যস্ত ড্রাইভার জ্ঞান হারালো। গোডাউনের চারপাশটা যেন দুর্গের মতো আটসার নিরাপত্তায় ঘেরা। লোহার গেটের বাইরে লম্বা গরনে গার্ডরা বন্দুক কাঁধে এদিক ওদিক চক্কর দিচ্ছে। তাদের কড়া নজরে যেন বাতাস পর্যন্ত থমকেছে। ঠিক তখনই নদীপথে ভেসে আসা ভারী শব্দ। একটা ট্রলারের গা ঘেঁষে নামতে শুরু করলো একটা দড়ির বান্ডিল, কাঠের বাক্স আর ভারী মালামাল। কর্মীরা ব্যস্ত, ঘাম ঝরছে কপালে। কণ্ঠের মাঝে মাঝে শোনা যাচ্ছে হুঁশিয়ারি চিৎকার। এই অগোছালো বিশৃঙ্খলার মাঝে ছেলেদের মধ্যে চওড়া শার্ট, মলিন প্যান্ট, মুখে গাঢ় রঙের মাস্ক চেপে হাঁটছে ন্যান্সি নামক রমণী। তার পদক্ষেপগুলো বাইরে থেকে ঠান্ডা মনে হলো, বুকের ভেতর চলছে ভয়ঙ্কর ঝড়। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কেউ যদি এখন চোখ ফুঁড়ে তার ভেতরের সত্যিটা দেখে ফেলে তাহলে এক নিমেষে শেষ হয়ে যাবে সব। গলার কাছে হৃদস্পন্দন ধাক্কা দিতে ঢোলের মতো। তবুও নিজেকে সামলে ঠোঁট শক্ত করে এগিয়ে চলছে সে। চারপাশে অন্ধকার। গাঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে ভারী মাল বোঝাই করা
গলার ভাঙার আওয়াজে সবকিছু মিলিয়ে যেন সব থেমে গেছে। অদূরে দাঁড়িয়ে থাকা আতাউর খ্যাক করে বলে উঠল, ওই বলদের বাচ্চা, এগুলো ভেতরে নিয়ে আয়। আকস্মিক পুরুষালী আতঙ্কে উঠে ন্যান্সি গুটি গুটি পায়ে এগিয়ে এসে একটা দড়ির বান্ডিল তুলে নেয়। চুপচাপ এগোতে লাগলো ভেতরের উদ্দেশ্যে। সে ভেতরে যেতে যায় কি করে সবাই। আফ্রিদের এই গোডাউনে কি কাজ হয়? ন্যান্সি মেয়েলি স্বভাব হাঁটার লক্ষণ ঠিক ধরে ফেললো আতাউর। এই দাঁড়া, এই ছেলে দাঁড়া বলছি। ন্যান্সির পা জোড়া থেমে গেল। লোকটা হর্ন নিয়ে এলো তার কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তার শুকনো ঢোক গিলে ন্যান্সি, এই কে রে তুই? এর আগে তো তোকে দেখিনি। এক পা পিছিয়ে গেল ন্যান্সি। কথা বলা যাবে। আকস্মিক ঝড়ের বেগে একটানে তার মুখের মাস্কটা খুলে ফেললো আতর। এই মেয়ে, তুই কে? এখানে কে আসতে দিয়েছে তোকে? ন্যান্সি দিক বিদিক না পেয়ে উল্টো দৌড়ে গেল। তবে ব্যর্থ, পালানো সম্ভব হলো না। গার্ড দুটো পালানোর আগে ধরে ফেললো ন্যান্সিকে। ছাড়ো বলছি, ছাড়ো। আতাউর এসে শক্ত হাতে গাল চেপে ধরলো। 2 আঙ্গুলের মেয়ে, এত সাহস তোর? এখানে চলে আসে, জানিস আমাদের বসকে তোর কি অবস্থা করবে? এই এটা ভেতরে নিয়ে যা। না, ছাড়ো বলছি, ছাড়ো বলছি। ন্যান্সিকে টেনে হেসে গোডাউনের ভিতরে নিয়ে গেল গার্ড দুটো। ভেতরে এনেই এক ধাক্কায় শক্ত মেঝেতে ছুঁড়ে ফেলে দিত তাকে। লোহার রডে ব্যথা পেয়েছে হাঁটুতে। পালাতে পেরেছে, পা খানিকটা ঢুকে গেছে। বাচ্চা দেখ তোকে কিভাবে জবাই করি। অশালীন বিশ্রী ভাষা ছুড়ে দিল গার্ড। ঠোঁটে চোট চেপে কেঁদে উঠল নানজি। গার্ডগুলো বিশ্রী দৃষ্টিতে ঘেন্না লাগছে তার। সেই মুহূর্তে আফ্রিদকে প্রয়োজন, তার বাহুটা প্রয়োজন। দুহাতে বুকের ভেতরে নিয়ে নিত, কাউকে দেখতে দিত না। না তার লালসার দৃষ্টি পড়ত। দ্রুত গতিতে থেকে ল্যাম্বরগিরি শহরের অন্ধকার রাস্তা চিনে যেন বজ্রপাতের মতো ছুটে চলছে। হাওয়ার তীব্র ধাক্কায় চারপাশে আলোগুলো ঝাপসা হয়েছে। আফ্রিদের চোখে জাউ জাউ করে জ্বলছে রাগ আর অস্থিরতা। হঠাৎ সজোরে আঘাত করলে স্টিয়ারিংয়ের ধাতব শব্দটা গাড়ির ভেতরে নিস্তব্ধ চিরে প্রতিধ্বনিত হলো। তার ভেতরে ক্ষোভের আগুন জ্বলছে। যেখানেই থাকা উচিত ছিল সেখানেই নয়। অকারণে ইদ্রিনের সাথে ভিডিও কনফারেন্সের ফাঁদে আটকে গিয়েছিল সে। সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন। সময় তার হাতে, অথচ ফসকে যাচ্ছে বালুর দানার মতো। অথচ প্রতি মুহূর্ত অমূল্য। চোখ স্থির, শিরায় রক্ত যেন আরো দ্রুত বয়ে যাচ্ছে। গাড়ির স্পিড আরো সীমা ছুঁয়েছে। পুরুষটি একটানে লক্ষ্য, যে কোনো মূল্যে গোডাউনে পৌঁছাতে। দাঁতে দাঁত পিষে হিসেবে বলতে লাগলো, বান্দির বাচ্চা, যদি তোর শরীরে একটা ফুলের টোকা লাগে না, আমার থেকে খারাপ কেউ হবে না। যদি কেউ তোকে একটু ছুঁয়েছে, খোদার কসম সবগুলোকে তোর সামনে, আর তোর শরীরে আঘাতপ্রাপ্তর জন্য তোকেও শাস্তি পেতে হবে। কুত্তার বাচ্চা, যদি একটু ব্যথা পাস আর বলিস, তাহলে তোকে মেরেই ফেলবো আমি। থাইল্যান্ডের লোকটা থাপ্পড় দেওয়াতে গলা কেটে ফেলা আলাদা করেছিল আফ্রিদা হোসেন। টেনে ছিঁড়ে বের করে এনেছিল তার কলিজা। আজকে ঠিক কী করবে হুঁশ নেই তার। কোণে ভাঙাচারা কাঠের বাক্সের উপর জড়সড় হয়ে বসে আছে ন্যান্সি। তার শরীর কাঁপছে, ঠোঁট ঠুকিয়ে ফেটে গেছে। হাঁটু জড়িয়ে বসে থেকেও ব্যথার যন্ত্রণায় স্থির থাকতে পারছে না। পায়ের 2 জায়গায় গভীর আঘাত থেকে ধীরে ধীরে গরম রক্ত পড়ছে। প্রতিবার নড়াচড়া করলে সেই ক্ষত থেকে শিরশির করে ওঠে। ক্ষণে ক্ষণে তার মুখ ফুটে বেরিয়ে আসছে অস্পষ্ট গোঙানির শব্দগুলো, এত মৃদু যেন অন্ধকারে তা গিলে ফেলছে। গোডাউনের ভেতরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। যেন যেখানেই ছিল কাজের ভান করা হাত থেমে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সবাই। ভারী নিঃশ্বাসের শব্দ পর্যন্ত যেন চাপা পড়ে গেল পুরুষটির উপস্থিতিতে। শোনা যাচ্ছিল জুতোর খসখস শব্দ। 2-3টে প্রতিধ্বনি যেন বুকের ভেতরে ধাক্কা দিচ্ছিল উপস্থিতি সবার। আলো আঁধারের ফাঁকে তার অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো। চোয়ালে জমে থাকা চোখে প্রজ্বলিত অগ্নি, আর দেহ ভঙ্গিতে কঠোরতার ছাপ যেন মিলিয়ে যেন এক অদৃশ্য আতঙ্কে ছড়িয়ে পড়ল চারপাশে। ন্যান্সি ভেজা চোখে তাকায় লোকটির দিকে। তার শক্ত চোয়াল দেখে বুক কাঁপছে এখন। আফ্রিদের আগমনে যেন এক ঝড়ের আগামী বার্তা। কার সাহস হলো না মুখ তুলে কথা বলার, কেবল তটস্থ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। আফ্রিদ এগিয়ে এলো ন্যান্সির নিকটে। পরনে মেটার ছেলেদের শার্ট প্যান্ট। নিজের প্যান্টটা খানিকটা গোড়ালি পর্যন্ত টেনে তুলে সামনে পা ক্রস করে বসলো ন্যান্সির। রুক্ষ খসখসে হাতটা বাড়িয়ে গালটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ন্যান্সি কেঁপে উঠল তার স্পর্শে। আজকে আফ্রিদের স্পর্শে একটু কোমলতা নাই। আদরের ভঙ্গিমা ছুঁয়ে দেখেনি, বরং ভেতরে রাগ সংবরণ করে শক্ত হাতে গালটা এদিক ওদিক করছে।
লাল হয়ে গেছে অনেক জায়গায়, ঠোঁটের কোণে ব্যথা পেয়েছে, হয়তো মাস্কটা টেনে দেওয়ার সময় এটা হয়েছে। আফরিদ প্যান্টের পকেট থেকে একটা প্যাকেট বের করলো, সেই প্যাকেট খুলে হাতের উপর পিঠে সাদা সাদা মেলে নিয়ে পরক্ষণে নাকের কাছে টেনে নিল। ন্যান্সি স্তব্ধ, বাগ্ধ। আফরিদ নেয় তার এই সম্পূর্ণ প্যাকেটটা চোখের সামনে খালি করে ফেলল। অবাকের চূড়ান্তে পৌঁছে গেছে মেয়েটা, সবটাই অবিশ্বাস্য তার কাছে। আতাউর ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই মাইয়াটা বিনা অনুমতিতে গোডাউনে ঢুকে আসছে স্যার। আফরিদ শূন্য। ন্যান্সির শার্টের হাত বাড়িয়ে উপরের অংশ মুছে নিল। ন্যান্সি থরথর করে কাঁপছে। আফরিদকে চিনতে পারছে না আজ। কে এই লোক? এটাই কি আফরিদ, যে সর্বদা হাসি খুশি মুখ করে নিজের বেহুদা কথা বলতে থাকে, নাকি ন্যান্সির চোখে ভুল দেখছে? আফরিদ অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, মেয়েটাকে আমার ভীষণ মনে ধরেছে, সুন্দর। জি। আতার জন্য চমকালো, পরপরে হেসে বলল, তাহলে কি স্যার ফার্স্ট ক্লাস রুমের ব্যবস্থা করব? আফরিদ নির্বাক। ন্যান্সি ওদের কথায় আর কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। সব কিছু ভ্রম মনে হচ্ছে তার কাছে। মিনিট দশক ওভাবে আফরিদ ন্যান্সির দিকে তাকিয়ে রইল। আফরিদ ন্যান্সির দিকে খানিকটা ঝুঁকে ক্ষীণ স্বরে বলে উঠল, রুমে যাওয়ার প্রয়োজন আছে ডিয়ার পার্সোনাল পিরানা ফিশ। ন্যান্সি উত্তর করতে পারল না। এই মুহূর্তে আফরিদকে সবচেয়ে বেশি ঘেন্না করে তার। আতাউর, জি স্যার, ল্যাপটপটা নিয়ে আয়। আতাউর তাই করলো, দ্রুত এগিয়ে গিয়ে ল্যাপটপটা নিয়ে আসলো। ন্যান্সির ভেজা পল্লব ঝাপটায় বারংবার। আফরিদ নির্লিপ্ত ভঙ্গিতে দেখছে তাকে। ল্যাপটপ অন করতে সেটা নিয়ে দক্ষ আঙুল চলে। ন্যান্সিকে এখানে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিক ঠিক কী কী হয়েছে সবটাই দেখলো। ন্যান্সির গায়ে স্পর্শ করা প্রতিটি গাঁটকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। রাগে মস্তিষ্ক দপদপ করছে। সজোরে আছাড় মেরে ল্যাপটপটা ভেঙে দু টুকরো করলো। উপস্থিত সবাই কেঁপে উঠল এ আচরণে। পিছিয়ে গেল আতাহর। সহসা ন্যান্সির গাল চেপে ধরল আফরিদ এহসান। দাঁতে দাঁত চেপে হেসে হেসে বলল, জানোয়ারের বাচ্চা, বান্দির বাচ্চা, তোকে বলেছিলাম না এই শরীরে যাতে একটা ফুলের টোকাও না লাগে? বলেছিলাম কি না? তাহলে আঘাত পেলি কেন? ও তোকে ছোঁয়ার সাহস কেন দিলে ওদের? তুই না কুম্ফু জানিস? এই বালের কুম্ফুগিরি কোথায় বল? নাকি শুধু আমার সাথে তোর এসব চলে? হু হু করে কেঁদে উঠল ন্যান্সি। আফ্রিদের হাতটা চেপে ধরায়, হাতটা শক্ত করে, যে মাথা ব্যথায় আঁখি বেয়ে উপড়ে পড়ছে জল। আফ্রিদ বোধহয় এই প্রথম তাকে এতটা ব্যথা দিচ্ছে। তুই কি চাস কি করি আমি? তাহলে শোন, করি আমি। মাফিয়া আমি, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, নরপশু। মানুষ মাত্র দুবার ভাবি না আমি। মাফিয়া আমি, মাফিয়া কিং আফ্রিদ আহসান আমি। প্রত্যেকটা দেশে আমার রাজত্ব চলে। এই হাতের মুঠে দেশ বিদেশ শাসন করি। ন্যান্সির নড়াচড়া মুহূর্তে থেমে গেল। স্থির নেত্রে বিস্ময়ে তাকিয়ে আছে ন্যান্সি। আফ্রিদ নীলাভ মরিজোড়া যেন মনে হচ্ছে লাল হয়ে আছে। কি হলো ন্যান্সি? আফ্রিদ মাফিয়া? সে শুধু কি, নাকি অন্য কিছু? এই সামান্য কথাটা জানতে তুই এই শরীরে আঘাত দিতে গেলি? ন্যান্সি নির্বিকার, কথা বলতে পারছে না। আবৃত পাগলাটো হয়ে উঠল। গর্জে উঠে হুঙ্কার ছেড়ে বলল, আমার বউকে কোন সাহসে ছুঁয়েছে? ব্যাস এই একটা শব্দ যথেষ্ট ছিল সবার কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য। আতর স্তব্ধ। এই মেয়েটা আফ্রিদা হোসেনের বউ? গার্ডগুলো চোয়াল ঝুলে এলো। আফ্রিদের হাত বাড়িয়ে মোটা রডটা তুলে নিল। ন্যান্সিকে গালি দেওয়া গার্ডগুলোকে গলা চেপে দিল। তোদের কোন দিক দিয়ে ওরে মনে হইল? হুম, বল। ছেলেটা নিঃশ্বাস নিতে পারল না। আফ্রিদ ছাড়ার পাত্র নয়। সজোরে বড় রডটা দিয়ে আঘাত করলো। তার স্পর্শ প্যান বেয়ে রক্তের স্রোত বয়ে গেল। নিজের চোখে বিভৎস দৃশ্যগুলো দেখে নিঃশ্বাস আটকে আসছে ন্যান্সির। আফ্রিদ থেমে নেই। পাশে থেকে তুলে নিল ছোট্ট সাইজের লোহাটা। ঠিক চোখ বরাবর ঢুকিয়ে দিল। একের পর এক ঢোকাতে লাগলো। আমি ওটা ছুঁয়ে দেখিনি ব্যথা পাবে বলে। ও আর তোদের কলিজায় এত সাহস, ওরা আঘাত করিস? ভেতরে সব রাগ উগড়ে দিল লোকটার উপর। মুখটা কেটে বিভৎস করে দিল। জিভ টেনে নিল। ন্যান্সি মৃদু স্বরে চেঁচিয়ে উঠে তার এই ভয়ঙ্কর রূপ দেখে। তৎক্ষণাৎ দৌড়ে ভেতরে ঢুকে আসে ঈশান। পড়ে থাকা ন্যান্সিকে টেনে তুলে অস্থির ভঙ্গিতে বলতে লাগে, আপনি চলুন আমার সাথে ম্যাম। সহসা পিছন পেয়ে রক্ত মাখা মাখে আপনি ধুমকাচ্ছেন। ও যাবে না কোথাও। ওরে এইখানে রাখ। ওরে আমি ছুঁয়ে দেখি নেই। ওর কষ্ট হয় বলো? ওরে আঘাতে আমার বুকে পড়ে, আর শালিকে কি না অন্যকে আঘাত করে। ন্যান্সি দম নিতে পারছে না। গার্ডের শরীরটাকে
একের পর এক আঘাত করতে করতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। রক্তের স্রোত বেয়ে যায় মেঝে জুড়ে। বাকি গার্ডগুলো কেঁপে উঠল আফ্রিদের এই ভয়ঙ্কর রূপ দেখে। আফ্রিদ ডাকতে আরও কয়েকজন গার্ডকে ডাকলো বাইরেকে কসাইখানায় নেওয়ার জন্য। সেই জায়গায় সেখানে সে নিতে পারলো না এগুলো, গলা ফাটিয়ে চিৎকার করলো। ঈশানকে আঁকড়ে ধরলো, কাঁপা কাঁপা গলা বলতে লাগলো, আমাকে নিয়ে চলেন ভাইয়া, আমি এগুলো দেখতে পাচ্ছি না, আমাকে নিয়ে চলুন। আফ্রিদ উপরে যেতে পারলো না। ঈশান চোখ দুটো ঈশানের বুকে লুকালো ন্যান্সি। ভয়ে কাঁপছে মেয়েটা। আফ্রিদ এগিয়ে এলো, ন্যান্সির কবজি টেনে বলল, চল আমার সাথে। আজকে আফ্রিদ দেখাবে সে ঠিক কতটা হিংস্র। তুই দেখতে চাস সে কে? আজকে সেটাই দেখাবো। ন্যান্সি ধস্তাধস্তি করলো নিজেকে ছাড়ানোর জন্য। প্লিজ ছাড়ুন আমাকে ঈশান ভাইয়া, আমাকে আপনার কাছে নিন। ঈশান অসহায়। ন্যান্সির এই কান্না তাকে ভীষণ কষ্ট দেয়। ভীতু সত্তার এই মেয়েটা ভয়ঙ্কর কিছু দেখতে চলছে তা আন্দাজ করতে পারছে না। ন্যান্সিকে নিয়ে ভেতরে সরু পথ দিয়ে এগোতে সে সজোরে লাথি দিল আফ্রিদের কোমর বরাবর। এক মুহূর্তের জন্য আফ্রিদ ওর হাত ছাড়তে ন্যান্সি পালানোর চেষ্টা উল্টো পথে দৌড় দেয়। আফ্রিদ হাত বাড়িয়ে খামচে ধরে ওর চুলের মুঠো পরপর ছেড়ে দিয়ে দুহাত কোমর পেঁচিয়ে ধরছে। ন্যান্সি হু হু করে কান্নায় হেঁচকি তুলতে তুলতে বলল, আল্লাহর দোহাই লেগে আফ্রিদ, ছাড়ুন আমাকে, আমি দেখতে চাই না এসব, ছেড়ে দিন আমাকে, তুই দেখবি, তোকে দেখতে হবে। ন্যান্সিকে আবারও নিজের সাথে করে কসাইখানায় নিয়ে গেল আফ্রিদ। শিকল দিয়ে পা আটকে দিল তার, পালাতে পারছে না ন্যান্সি। আফ্রিদ সেই সকল গার্ডগুলোকে একে একে এদের দেখে মনে হচ্ছে গরু যাদেরকে কোরবানি দেওয়া হচ্ছে। ঈশান ন্যান্সির অবস্থায় হাপিত্তেশ করে বলে, বস ম্যাম সহ্য করতে পারবে না, ছেড়ে দিন ওনাকে, প্লিজ বাড়ি নিয়ে যান। আফ্রিদ রক্তিম চোখ ধরে দেখে ঈশান শেষমেশ চুপসে গেল। ন্যান্সি হাতের মৃদু আঙ্গুল এমনভাবে কাঁপছে যেন মেঘি রুকি। তোকে ছুঁয়েছে যারা, তা আজকে তাদেরকে আমি করবো, আর সেটাই তুই দেখবি। ন্যান্সি ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে উঠল। দুর্বল হৃদয়ে এই কান্না সহ্য হয় না। আফ্রিদ, এই হিংস্রতা। ইউ ডোন্ট ওয়ান্ট টু টাচ হার হেয়ার, রাইট? গার্ডের হাতটা মুহূর্তের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে। আফ্রিদ দৃষ্টি তখনও ন্যান্সির চোখে নিবদ্ধ। ন্যান্সি যেন কান্না করাই ভুলে গেছে। প্রতিটি অঙ্গ টুকরো টুকরো করতে ন্যান্সি বাগরুদ্ধ স্তব্ধ। দীর্ঘ 15 মিনিট চোখের সামনে সবাইকে খণ্ড খণ্ড করে ফেলছে আফ্রিদ। শেষে গার্ডকে গলায় ছুরি এনে একটানে ন্যান্সির নিঃশ্বাস আটকেছে, হৃদস্পন্দন কাঁপছে। এক মুহূর্তের জন্য সে মনে হলো মারা যাবে। এবারে আতাউর দিকে এলো আফ্রিদ। লোকটা চরম হতাশায় ভুল করছে মেয়েটার গালে হাত দিয়ে। চোয়ালে হাত ঝুলিয়ে সিগারেট তুলে নিল আফ্রিদ। রক্তের শার্টের অবস্থা বিশ্রী হয়ে গেছে। সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিল। কিরে শালা, তোর হাতে এতই জোর, ওর গালে হাত দিলি? আতর হাউমাউ করে কেঁদে উঠল, দুপা জড়িয়ে ধরল আফ্রিদের। স্যার মাফ করে দেন, আমি জানতাম না উনি আমাদের ম্যাডাম। আশেপাশে বীভৎস একটা হাসি। সিগারেট পরপর কয়েকটা টান দিল আফ্রিদ। ঘাড় কাত করে শেকলবন্দি ন্যান্সির দিকে তাকিয়ে বলল, ছাড় নাই, সে যেখানে ও আমার গাড়ির পিছনে লুকিয়েছে কিছু বলিনি, ওকে এখনো অবধি ব্যথা দেয়নি। একটা সিক্রেট শুনবি? এই বালপাক নামে বিয়ে থেকে পালিয়েছে বলে 10টা থাপ্পড় দিয়েছিলাম। ছ্যা, এখনো রাতে গিয়ে ও ঘুমিয়ে গেলে গালে নিয়ম করে চুমু খাই, ও সেটা বলতেও পারবে না। আর তুই কিনে ডিরেক্ট গাড়ি দিলি। ন্যান্সি বাগদত্ত। আফ্রিদ কী বললো? সে দেখেছে তাকে গাড়ির পিছনে লুকিয়ে থাকতে, তাহলে সে কেন চুপ থাকলো? টেবিলের উপর ছুঁড়ে দিল আতর দিকে। ভাবলি চিনকটে জবাব দিল, হয়তো নিজের হাত কাটবি, এই আঙুলগুলো থাকার অধিকার নেই, আর নয়তো আমি তোর গলা কাটবো। আতর হাজার অনুরোধ করে ছাড়লো, ছাড় দেবে না আফ্রিদ জানে। গলা কাটার থেকে হাত কাটাই উত্তম মেনে নিল। ন্যান্সি বাগদ্রুত, কাঁপা কাঁপা হাতে। ন্যান্সি বিস্ময় হতবুদ্ধি নির্বুদ্ধিতা তাকে ঘিরে ধরেছে। একটানে নিজের আঙুলগুলো কেটে ফেললো আতাউর। কাটা আঙুলগুলো ছিটকে এসে পড়ল ন্যান্সি। ন্যান্সি হাঁ করে তাকিয়ে রইল, অতঃপর গগন পাকিয়ে চিৎকার করলো। সেই চিৎকার স্পন্দন প্রক্রিয়া দেখালো না। ন্যান্সি প্রতিটি হাঁটি চলে গেল তার নাকে। নাসারন্ধ হতে নির্গত হলো তরলক্ষ। আকস্মিক সেই রক্ত থেকে থামলো। বিচলিত কণ্ঠে আকস্মিক মেঝেতে লুটিয়ে পড়ল। ঈশান চিৎকার করে নিয়ে গেল
ও টেনে ধরে ন্যান্সিকে। ম্যাম ম্যাম কী হয়েছে আপনার? আফ্রিদ স্ট্র পায়ে এগিয়ে এসে রক্তাক্ত হাতে গালে আলতোভাবে থাপ্পড় দিল। এই মেয়ে, এই কী হয়েছে তোর? ওঠ। ন্যান্সির রাগ থেকে রক্ত আসছে। আফ্রিদের বুকে ব্যথা করছে। সে অনুভব করলো তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই মেয়ে ওঠ, ওঠ বলছি, এমন ফাজলামি করিস না, খোদার কসম মরে যাব। ওঠ তুই, জানকীর বাচ্চা ওঠ। এই কুত্তার বাচ্চা, উঠতে বললাম তো, ওঠ বলছি। পড়ান। রেড সাইলেন্ট ম্যানারে রয়েছে রানীটি। সেই কক্ষে একটা হাসপাতালের কেবিনে তৈরি করা হয়েছে। ন্যান্সি ঘুমাচ্ছে আপাতত। উচ্চ রক্তচাপের হঠাৎ সংকট, মূলত তখন ঘটে যাওয়া রক্তচাপ অস্বাভাবিক উচ্চতে চলে যাওয়াতে সাধারণ সিস্টলিক। এটা শরীরের জন্য জীবন হুমকির অবস্থান সমতুল্য, কারণ এটা মস্তিষ্ক, হার্ট, কিডনি বা চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। তীব্র মানসিক চাপ, ভয়, আতঙ্ক, হঠাৎ রাগ, অত্যাধিক উদ্বেগ বা আতঙ্কের মুহূর্তে রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। ডক্টরের কথাগুলো শুনে ভেতরে ভেতরে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল আফ্রিতে। সে বাধ্য করেছিল এই মেয়েকে সবটা দেখতে। আফ্রিদ গত এক সপ্তাহ ধরে পাগলের মতো ছিল। মাইমুনে আহসান ছেলের অবস্থা দেখে বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করছিল, কি এমন আছে ওর মধ্যে? আফ্রিদ প্রত্যুত্তরে বলেছিল, আমার প্রাণ। রেস্ট সাইলেন্ট ম্যানার। ঘুমটা হালকা হয়ে আসছে ন্যান্সি। ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা ভন ভন করে ঘুরছে। মনে হচ্ছে ধীরে ধীরে বিছানায় উঠে বসল ন্যান্সি। ন্যান্সি তুলতুলে বিছানায় শুয়েছিল ন্যান্সি। পায়ে ভীষণ ব্যথা। সেদিনের দুপুরের বীভৎস ঘটনা মনে পড়তে হাত পা হিম হয়ে এলো। খট করে দরজা খুলে ভিতরে ঢুকে এলো আফ্রিদ আহসান। আফ্রিদকে দেখে দেহ কঁপে উঠল মেয়েটা। বিছানা থেকে নেমে এলো নিচে। পা ব্যথা করছে মারাত্মকভাবে। ভিজে উঠছে আঁখি পল্লব তার। হাই মেরি বান্দি, উঠে গেছিস? ন্যান্সির নিঃশব্দ নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। আফ্রিদ কি বীভৎসভাবে খুন করেছে লোকটাকে? হ্যাঁ, একজন মাফিয়া, একজন। সে কখনোই ভালো হতে পারে না। আর ন্যান্সি নাকি তাকে ভালোবেসে ফেলেছে। আমার থেকে আপনি দূরে থাকুন। জানোয়ার আপনি, জানোয়ার। মানুষ নামক নরপশু। আফ্রিদ হাসে, নিষ্পাপভাবে হাসি, অথচ মুখের পিছনে লুকিয়ে আছে তার পৈশাচিক সেই বিকৃত মস্তিষ্ক। এক্স্যাক্টলি, একদম ঠিক বলছিস তুই। আমি মানুষ নামক নরপশু। বাট 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 শুধু অন্যদের কাছে। তুই তো নিজেই চেয়েছিস আমাকে চিনতে। আমি সেটা কে সেটা জানতে। আমি তো চাইনি তুই আমার বিষয়ে জান। ন্যান্সি খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানা থেকে নেমে হাঁটছে। আমি আপনার সাথে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। আফ্রিদ ন্যান্সিকে উপেক্ষা করে বের হতে নিলে তার বাহু টেনে ধরল আফ্রিদ। শালীর নাতি, এতই সহজ আমার থেকে যা? এত সহজ নয়। বিয়ে করছি তোকে এমনি এমনি করিনি, বহু কাহিনী আছে। ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে থাকতে চাই না। ছাড়ুন বলছি। আপনি মেজাজ ধরা আফ্রিদ গাল চেপে ধরল ন্যান্সি। হিসেবে বলল, কুত্তার বাচ্চা, তোর জন্য করেছি। তোকে আমি বই কারো ছোঁয়ার কথা নয়। তাহলে কেন ছুঁয়েছে অন্যকে? বলেছিলাম না এই দেহে যাতে একটা ফুলের টোকাও না লাগে। কেন লাগলো বল মাতারি? ন্যান্সি ছুটতে ধস্তাধস্তি করলে পুরুষালী দেহের সাথে পেরে ওঠে না। ছাড়ুন আমাকে। শাস্তি বাকি আর মাত্র 1 ঘন্টা পর শাস্তি পাওয়ার সময়। ন্যান্সিকে পাজা খোলা করে তুলে বিছানায় নিয়ে এলো আফ্রিদ। শুইয়ে দিল বিছানায়। পায়ের ব্যথা সহ্য করতে পারছে না সে। ব্যান্ডেজ করা, কিন্তু তারপরে ভীষণ ব্যথা হচ্ছে। নিশ্চয়ই এই ব্যান্ডেজটাই জানোয়ার করছে। অথচ ন্যান্সি জানতেই পারল না গত 1 সপ্তাহ ধরে তার প্রতিটি ক্ষত জায়গায় হাজার কোটিবার চুমু খেয়েছে এই জানোয়ার। শার্টের বোতাম চলে যায় আফ্রিদের। ফটাফট সবগুলো বোতাম খুলে ফেলো। আঁতকে উঠল ন্যান্সির অন্তঃস্থল। কাঁপা স্বরে বলল, কাছে আসবেন না আপনি। আমি আপনাকে ঘেন্না করি। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। আমি কখন বললাম আমাকে ভালোবাসতে? ঘেন্নাই যথেষ্ট। সে পালাতে চায়। আফ্রিদ বাঁকা হেসে বলে, রান লিটিল মাউস রান, আই ক্যাচ ইউ। ন্যান্সি ডুকরে কেঁদে উঠল। কোথাও একটা কষ্ট হচ্ছে তার। এই লোকটা ভালো মানুষ নয়, সে বুঝে গেছে। কিন্তু ন্যান্সি তো তাকে ভালোবাসে। ন্যান্সির নিজের উপর রাগ হচ্ছে। সে কেন খারাপ মানুষ হলো? ওহে সুন্দরী, তোমাকে আজকে আফ্রিদ আহসানের সবচেয়ে দামি উপহার দেবে ডিএনএ। তোর তো খুশি হওয়া উচিত। ন্যান্সি রাগি ফুটছে। নাক মুখ কুচকে বুঝেছি, নোংরা লোক, আপনার স্পর্শে আমি অভদ্র হব। আফ্রিদ উদ্দাম গায়ে এসে ধপাস করে শুয়ে পড়ল ন্যান্সির উপর। মৃদু স্বরে বলল, তুই অপবিত্র হবি অ্যাঞ্জেলিনা।
আর আমি তোর সান্নিধ্য পেয়ে একটু পবিত্রতা খুঁজে নেব। আবারও ডুকরে কেঁদে উঠল ন্যান্সি। আপনি খারাপ মানুষ, আপনার সঙ্গ চাই না আমি। আপনি ঠোঁট উল্টে নেই বাচ্চা সুলভ মুখ করে বলে, প্লিজ চিৎকার কম করিস, এই রুমটা কিন্তু সাউন্ড প্রুফ নয়। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো ন্যান্সির। এখন কি অবস্থা? আমার বেটা কেমন আছে? মায়ামিনী আহসানের কথায় ঈশানের স্বভাবসুলভ জবাব দিল, ওনারা ঠিক আছে ম্যাম, আপাতত সাইলেন্ট ম্যানার রয়েছে। বস বলছে কেউ যেন না থাকে। মায়ামিনী আহসান কিছু একটা ভাবলেন, তারপরে চলে গেলেন নিজের রুমে। এই মুহূর্তে ঈশান ঘুরে দাঁড়ালো গেস্ট হাউসের দিকে যাওয়ার জন্য। সুযোগ লুফে নিল তিতলি। এতক্ষণ যাবৎ আড়ালে দাঁড়িয়েছিল ভয়ে। নৈশব্দে পা ফেলে পালাতে চাইলে ভরাট কণ্ঠস্বর ভেসে এলো, এই মেয়ে এদিকে এসো। পা জোড়া থামলো তিতলি, চোখ খিচে নিল, শুষ্ক ঢোক গিলে পিছন ফিরল। দু হাতে পিছমোড়া করে বেঁধে দাঁড়িয়েছে ঈশান। তার চোখে চাহনিতে আত্মা কেঁপে উঠল মেয়েটার। ইলহাম ম্যাম বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন তুমি কোথায় ছিলে? তিতলি মিনমিন গেল বলে, আসলে ইলহাম আপু এমনভাবে ধমক দিয়ে বলল নিজের কাজ করতে, তাই আমি সাহস পাইনি থামানো। অগত্যা থেমে গেছি। দাঁত কটমট করলো ঈশান। যখন তাকে ধমক দেই তখন তো থামে না। ইলহাম ম্যামকে দেখে রাখার বেলায় যত অজুহাত। মুখখানি বিমর্ষ হয়ে উঠল তিতলির। চাপা ক্ষোভ ঝেড়ে উঠল। বেশি বেশি বুঝেন আপনি। আর ওনার কথা শুনবো না তো আপনার কথা শুনবো? বেডা মানুষ। ঈশান কপাল কুঁচকে আওড়ালো, জি বেডা মানুষ, আপনার মতো বেডি মানুষ নই। মজায় থাপড়ে দিয়ে দাঁত ফেলে দিই। তিতলি বিস্ময়কণ্ঠে বলে, হ্যাঁ আমিও তো হাতে চুরি পরে রেখেছি, আপনি থাপ্পড় দেবেন আর আমি বসে থাকবো? ঈশান ব্যঙ্গাত্ব করলো, চোখ মেলে দেখো রংপুরে মাইয়া, তোমার হাতেই চুরি। ওটা তোমার মতো বেটি মানুষের জন্য তৈরি। হা হা। রাগে গজগজ করে উঠল তিতলি। ঈশান ডেভিল টাইপের হাসি দিয়ে বেরিয়ে গেল। তব্দ খেলো তিতলি। মুখের উপর এমনভাবে অপমান চলে গেল। রিসার্চ সেন্টার, হল নম্বর 2। স্ত্রী বাচ্চাকে মনে পড়ল মিস্টার অ্যালবার্টের। মিস্টার অ্যালবার্ট নিশ্চুপ। তিনি তো প্রতিদিন নিজের সেই ছোট্ট মেয়েটাকে মনে রাখেন, যাকে আদরে আহ্লাদে রেখেছিলেন। কামাল, ইউনো আমি খুবই ব্যর্থ একজন বাবা, এক ব্যর্থ স্বামী, এক ব্যর্থ বন্ধু। আমি বন্ধু হতে পারিনি। যদি হতে পারতাম তাহলে ওই বাকি কথাগুলো গলায় আটকে আসছে মিস্টার অ্যালবার্টের। তিনি কল্পনা করতে পারছেন না সেই দিনগুলোর কথা, যা ভয়ঙ্কর স্মৃতি হয়ে অতীতের পাতায় দখল করে বেড়ায়। স্মৃতিচারণ করে তিনি পুনরো দিনগুলো। জানেন মিস্টার অ্যালবার্ট, ওই হামলায় আমার ছোট্ট মেয়েটা মারা গেছে। আমার মেয়েটা আমাকে খুব ভালোবাসত, হয়তো সে জানেই না তার বাবা তাকে বাঁচাতে পারেনি। ছিলাম না আমি তার মৃত্যুর সময়। আমি জেনেছি গাড়িতে আমার মেয়েটা। চোখ ভেজে উঠে মিস্টার কামালের। মিস্টার অ্যালবার্ট কী বলে সান্ত্বনা দেবেন খুঁজে পেলেন না। তিনি নিজেও জানেন না সন্তান হারানোর কষ্টটা। রেড সাইলেন্ট ম্যানার। ঘরের দরজা পুরোপুরি বন্ধ। ভেতরে শুধু আফ্রিদ আর ন্যান্সি রয়েছে। ব্যথাতুর পা নিয়ে পিটপিট করে তাকাচ্ছে আফ্রিদের দিকে। না চাইতো বেহায়া চোখ দুটো তাকেই দেখছে। শার্টবিহীন লোকটা দাঁড়িয়ে আছে, তার ইস্পাতের মতো কঠিন বক্ষদেশ। সুশ্রী পুরুষ যতই সুদর্শন হোক, তার পেছনে লুকানো কুৎসিত চেহারা দেখে ফেলছে ন্যান্সি। উইদাউট মাতারি আমার আইমিন লাগবে নাকি? দু হাতে কানটা শক্ত করে চেপে ধরল ন্যান্সি। নিতে পারছেন না এই অশ্লীল লোকের কথাবার্তা। আহত বাঘিনীর ন্যায় গর্জে উঠল, দূরে থাকুন আমার থেকে, আমি কিন্তু চিৎকার করব বলছি। কিয়ক্ষণ চলল নীরবতা। সেই নীরবতা ভেঙে আকস্মিক ঘর কাঁপিয়ে হেসে উঠল। কিয়ক্ষণ চলল নীরবতা। সেই নীরবতা ভেঙে আকস্মিক ঘর কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। কার চিৎকার করি দেখি, কে আসে তোকে বাঁচাতে? তবে তুই চাইলে চিৎকার করতে পারিস, বাইরে পশু পাখি তোর চিৎকার অবশ্যই শুনবে। আফ্রিদের বিহেভিয়ার মোটেও ভালো লাগছিল ন্যান্সির। পুরোটা একটা প্যাকেট সিগারেট শেষ করেছে। তার সিগারেটের গন্ধে পেট মোচড় দিচ্ছে বারবার। তারপরও থেমে নেই আফ্রিদ। ওয়াইনের বোতলটা উপরে তুলে ঢকঢক করে খেয়ে নিল বেশ অনেকটা। ন্যান্সি শুকনো ঢোক গেল। আফ্রিদ তার দিকে এগোতে দেখে পিছুতে লাগলো মেয়েটা। ভয়ে জড়সড় হয়ে গেছে সে। করুণ দৃষ্টিতে তাকালো ন্যান্সি। আকুল আবেদন করলো, প্লিজ আফ্রিদ আপনি থামুন। আপনি নিজের মতো নাই। রাইট রাইট, আমি নিজের মতো নাই। আপাতত তোর মধ্যে আছি। আকস্মিক বিছানায় এসে ব্যথাতুর পাটা টেনে নিজের কাছে নিয়ে নিল ন্যান্সিকে। এক টানে ডিরেক্ট তার বুকে এসে হুমড়ি খেয়ে পড়ল ন্যান্সি। আফ্রিদ রাগে হেসে হেসে বলল, তোর এই অবস্থার জন্য তুই দায়ী। বেয়াদবের বাচ্চা, তুই আমাকে বাধ্য করলি। এখন যা হবে সব কিছুর দায়ভার তোর।
ন্যান্সি দিক না দেখে দু হাতে গলা জড়িয়ে আফ্রিদের মুখ গুজে তার গলদেশে হেঁচকে উঠা কণ্ঠে বলে উঠল, আমাকে বাঁচান না আপনার থেকে। আফ্রিদা হোসেন একজন মনস্টার, প্লিজ বাঁচিয়ে নিন। নির্বিকার ভঙ্গিতে ভুরুদয় কুঁচকে নিল আফ্রিদ। দারুণ ব্যাপার তো, তার থেকে বাঁচাতে তাকেই বলছে বাঁচিয়ে নিন। তুই একটা আস্ত ডাইনি, রক্তচোষী ডাইনি কোথাকার। চাল কি মারছিস? আমার থেকে বাঁচতে ছেলে আমাকে জড়িয়ে ধরছিস। ন্যান্সি টু শব্দ উচ্চারণ করল না, চুপচাপ ও হয়ে রইল। সে জানে আফ্রিদ তাকে আঘাত করবে না, আর জড়িয়ে ধরার পর তো মোটেও না। ছাড় আমায়, তুই মোটেও আমাকে আটকাতে পারবি না এভাবে। আমি বাসর করবো মানে করবো, ছাড় বলছি। ন্যান্সি দুহাত আঁকড়ে ধরছে তার গলা, লম্বা নখগুলো গেঁথে গেছে। আফ্রিদ হাঁসফাঁস করে ওঠে। আচ্ছা, মুশকিল হলো কাকে ছুবে সে? যাকে ছুতে চাইছে সেই তাকে বলছে বাঁচান। আচ্ছা ছুবো না, এবার ছাড়। ন্যান্সি সহসা ছেড়ে দিল তাকে। চোখ দুটো ফুলে উঠছে তার, আদুরে মুখটা রক্তিম হয়ে উঠছে। আফ্রিদ এগিয়ে এলো, আঙুল বাড়িয়ে ছুঁয়ে দিল তার নরম গাল। আজকের দিনটা লাস্ট, বেয়াদবের বাচ্চা। যদি এই দেহে আর একটা আঘাত পড়ে তাহলে খোদার কসম তোকে আমি কাচ্চা চিবিয়ে খাবো। আফ্রিদি হোসেনের দ্বারা সব কিছু সম্ভব। দেখা গেল সত্যি তাকে কাঁচা চিবিয়ে খেলো। কাপা কাপা স্বর বলল, আমি কোথায় আছি? রেড সাইলেন্ট ম্যান। এই ভয়ঙ্কর নামটা এর আগেও শুনেছিল ন্যান্সি। ওই যে অজ্ঞান হয়ে গেছিল, আর সে জানে সেদিন আফ্রিদ মিথ্যে বলছিল। একটা বার ইচ্ছে করছিল জিজ্ঞাসা করতে সব কেন মিথ্যে বলেছিলেন। সেই সাহসটুকু হয়ে উঠল না ন্যান্সির। এই বুঝে আবারও তার উপর হামলে পড়বে এই জানোয়ারের বাচ্চা। আমার কি রূপ চুইয়ে চুইয়ে পড়ছে? এমনি তাকাই না নিষেধ করলাম? ন্যান্সি আকস্মিক শুধরে বলে, কেন? তুই তাকালে আমার সিস্টেমে কারেন্ট অন হয়ে যায়। এমন একটা উত্তর মোটেও আশা করেনি ন্যান্সি। ভাবে চাকায় খেয়ে গেল মেয়েটা। আফ্রিদ রুম থেকে বের হয়। ন্যান্সি আস্তে আস্তে নিচে নেমে বিছানা থেকে পাটা ব্যথায় টনটন করছে। লোহার রড গেঁথে গেছে, তার উপর পেরেক তো আছে। সবচেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে বুকের ভিতর। এখন সে নিশ্চিত আফ্রিদ হোসেন তার পুরো পরিবারকে শেষ করে দিছে। হুডি পাক আর না পাক কখনো আফ্রিদকে বিশ্বাস করবে না, তবে হুডিটা খুব প্রয়োজন ছিল তার। প্রায় আধ ঘন্টা পর আবারও রুমে ফিরে আসে আফ্রিদ। সন্ধ্যা নেমেছে সেই কখন। ন্যান্সি এখনও ছেলেদের প্যান্ট শার্ট পরেছে। প্লেটে খাবার হাতে ভেতরে প্রবেশ করল আফ্রিদ। ন্যান্সিকে দেখে নাক ছিটকে বলল, উহ বান্দি রে, তুই মাইয়া মানুষ, মাইয়াদের কাপড় পরবি। তুই কে শার্ট পরে অন্য কিছু ফিল দিবি? আফ্রিদের কথায় তীব্র রাগ অনুভব হলো ন্যান্সি। খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে এখন ভাবতে পারছে না আফ্রিদ কাউকে। খাবারের প্লেট হাতে নিয়ে বিছানায় উঠে এলো আফ্রিদ। একটানে নিজের অতীব নিকটে নিয়ে আসে ন্যান্সিকে। গালে হাত ঘষতে ঘষতে ফিসফিসে বলল, খাবার শেষ করে নয়তো আইউল। কথাটা কর্ণগোচর প্রবেশ করতে এলোমেলো হাতে খাবারের লোক লাগছিল। আফ্রিদকে তিল পরিমাণ বিশ্বাস করে না ন্যান্সি। দেখা গেল সত্যি সত্যি। ভাবতে ভাবতে শরীরে কাটা দিচ্ছে। আফ্রিদ নৈশব্দে বালিশটা টেনে মাথার পিছনে শুয়ে দিল শান্ত ভঙ্গিতে। মেয়েটা আদর আদর কেন? এতটা সহজ সরল না হলে পারত। আফ্রিদ হয়তো কোনো না কোনো দিন ফিরেও তাকাতো না। আর কে বলেছে এত দরদি হয়ে তাকে বাঁচতে? যদি না বাঁচত তাহলে তো ও আফ্রিদের সাথে দেখাই হতো না তার। ন্যান্সিকে চুপচাপ হাতে খাবার তুলে আছে। মাথার মধ্যে অন্য চিন্তা চলছে। খুব শীঘ্রই কিছু একটা করা প্রয়োজন, যেটা করলে আফ্রিদ পালাতে পারবে, শেষ করতে পারবে আফ্রিদের পাপের রাজত্ব। এক লম্বা খাবার গিলতে পারছে না সে, কান্না পাচ্ছে তার। রাগে দুঃখে প্লেটটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। কাচের প্লেটটা ভেঙে গড়িয়ে গেল। চিৎকার করে উঠল ন্যান্সি, আপনি খুনি কেন? আপনি অপরাধী কেন আফ্রিদ? আপনার এই খাবারগুলো পাপের, আমি খেতে চাই না। দু হাতে মুখ চেপে কেঁদে ফেলে ন্যান্সি। আফ্রিদ ভীষণ শান্ত, স্বাভাবিকভাবে বিছানা ছেড়ে ফ্লোরে পা রাখলো। ন্যান্সি নামতে চেয়েও পা রাখতে যাবে, অমনি পা জোড়ার নিচে হাত রাখলো আফ্রিদ। সতর্ক করে বলল, কাচের টুকরো দেখিস না? ন্যান্সি হেসকি তুলে তুলে তাকাচ্ছে। ন্যান্সির মনে হচ্ছিল আফ্রিদ তার গায়ে হাত তুলবে, কিন্তু তার কিছুই হলো না। আফ্রিদ খুব শান্তভাবে কাচের টুকরোগুলো সরিয়ে পরিষ্কার করে দিল। ন্যান্সি বেডে বসে আছে। আফ্রিদ উন্মদ গায়ে আবার বাইরে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে নতুন খাবারের প্লেট নিয়ে প্লেটটা টেবিলের উপর রাখতে ন্যান্সি চাপা রাখ দেখে বলল, আমি খেতে চাই না আপনার খাবার। আফ্রিদ কিছু বলল না। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা রবিন হেয়ার ব্যান্ড বের করে এনে ন্যান্সির কাছে এসে বসে পিছনে গিয়ে চুলগুলো সবগুলো মুঠো করে রিবন ব্যান্ড দিয়ে বেঁধে দিল। হাত বাড়িয়ে এসির রিমোটটা নিয়ে এসিটা অন করে দিল। ন্যান্সি বেয়াক্কেল বনে গেল আফ্রিদের কর্মকাণ্ডে।
আবারও বিছানা ছাড়লো আফ্রিদ। কাবার্ড খুলে ন্যান্সির জন্য নিজের শার্ট আর নতুন একটা জিন্স প্যান্ট বের করতো। আফ্রিদ তার দিকে এগোতে দিকে ছলকে উঠল ভেতরটা। আফ্রিদ সিংহের ন্যায় ন্যান্সির উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে সেদিয়ে যাচ্ছে মেয়েটা। ঠক ঠক করে কাঁপছে তার সর্বাঙ্গ। ঘামে ভিজে পরনের শার্টটা লেপটে গেছে অঙ্গে প্রত্যঙ্গে। কি চাস তুই? মরে যাই আমি? এভাবে মেরে ফেলতে চাচ্ছিস? ন্যান্সি শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে। শার্টের বোতামগুলো কেমন খামচে ধরে আছে আফ্রিদ হোসেন। ন্যান্সি ভয়ার্ত চোখ জোড়া তার নীলাক্ষ জোরে। বুকের ভিতর কাঁপছে। ন্যান্সি ভয় করছে আফ্রিদ এখন তার গায়ের এই বস্ত্রটুকু কেড়ে নেবে। আফ্রিদ ফটাফট শার্টের বোতামগুলো টেনে খুলে নিতে চোখ দুটো খিচিয়ে নিল ন্যান্সি। শুকনো ঢোক গেল। তার কণ্ঠনালীতে কুণ্ডলি পাকিয়ে আসা কান্নাগুলো ওখানে আটকে গেছে। আফ্রিদ মুখ নামিয়ে কণ্ঠনালীতে ঠোঁট ছোঁয়ানো মাত্র বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় কম্পিত হলো তার তনু। ন্যান্সি অস্ফুট স্বরে চেঁচালো, ছেড়ে দিন। আমি তোর জন্য মরে যাচ্ছি অ্যাঞ্জেলিনা। তুই কি সেটা দেখিস না? একবার চেয়ে দেখ, আমি তোর কাছে অসহায়। তোর কাছে এই জানোয়ার আত্মসমর্পণ করতে প্রস্তুত। ন্যান্সি উত্তর করল না। আফ্রিদ শার্ট খুলে দিতে লজ্জায় আড়ষ্ট হলো রমণী। সেই শার্টের বদলে নতুন শার্ট পরে দিল। ন্যান্সি বাধা দিল জিন্সের বেলায়। আফ্রিদ তপ্ত নিঃশ্বাস ছেড়ে প্যান্টটা ছুঁড়ে ফেলল কাঁচের উপর। আফ্রিদ হাত বাড়িয়ে টেবিলের উপর থাকা খাবারের প্লেটটা তুলে নিল। চামচের বদলে হাত ব্যবহার করলো। মুখের সামনে খাবার ধরতে মুখ ফিরিয়ে নিল ন্যান্সি। আফ্রিদ রহস্য হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকালো। তারপর ক্ষিপ্ত মেজাজ বলল, না খেলে মেরে ফেলবো কিন্তু। মেরে ফেলুন আমাকে। আপনার মতো জানোয়ারের সাথে থাকতে চাই না। আফ্রিদ এক হাতে গিবটা চেপে প্লেট রেখে অন্য হাতে নিজের সাথে চেপে ধরে হেসে বলল, এইভাবে নিজের সাথে চেপে মেরে ফেলবো, একদম শেষ করে ফেলবো। না আমি বাঁচবো, না তোকে বাঁচতে দেবো। ন্যান্সির ঠোঁট জোড়া দেখে ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেলল আফ্রিদ। তর্জনী দ্বারা নাককে নিচে ঘষে নেশাতুর কণ্ঠে বলল, আই থিঙ্ক ডু শুড ডু সামথিং। আফ্রিদ খামখেয়ালি কথাবার্তা শুনে অন্তঃস্থল কাঁপনের সৃষ্টি হয়। শরীর জমে আসে বরফের ন্যায়। তীব্র বুক ধুকপুকুনি নিয়ে পিছিয়ে যায়। পিছন দিকে ঘুরে আড়াল করে নিজের অনুভূতিটুকু রিনিরেগে বলল, খাবো আমি, খিদে পেয়েছে আমার। আফ্রিদের ভীষণ হাসি পেল। হাসিটা চেপে রেখে খাবার মাখিয়ে মুখে তুলে দিয়ে খাইয়ে দিল আফ্রিদ। ন্যান্সি না চাইতেও বাধ্য হলো খেয়ে। আকস্মিক প্লেটটা রেখে দিল আফ্রিদ। হকচকে গেল ন্যান্সি। ভীতু চোখে তাকায় আফ্রিদের মুখপানে। দু হাতে আদর মাখা মুখটা নিজের আঁচলে তুলে নিল আফ্রিদ। তোকে আমি কোথায় লুকিয়ে রাখবো বলতো পরাণ পাখি? বুকে লুকিয়ে রাখি, যাতে কেউ দেখতে না পায়, কেউ আঘাত করতে না পায়। বাগরুদ্র রাঁধছে। আফ্রিদ তাকে ভালোবেসেছে সেটা সে আগেই জেনেছে, কিন্তু তাতে কি? তার ভালোবাসা কোনো পবিত্র নয়, সে পাপী, একটা খুনি। ন্যান্সি শুধু বোকার মতো তাকিয়েছে। পরাণ আমার হবি? ন্যান্সি বড় বড় চোখ করে তাকালো তার দিকে। চিটকে দূরে সরিল। আকস্মিক হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপনি একটা খারাপ মানুষ। আমি কখনোই আপনার হব না। আপনি খুনি। শান্ত মেজাজটা বিগড়ে গেল আপনি। চুপ, বেশি কথা বলিস। আমি খারাপ তাতে তোর বাপের কি? তোর কাজ হচ্ছে আমার হয়ে থাকা, ব্যাস। ন্যান্সি ছোট ছোট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। সে চাচ্ছে না এই মুহূর্তে আফ্রিদকে রাগিয়ে দিতে চায়। সুযোগ বুঝে কম ভাবে। আপনি আমাকে ভেঙে চুরে গুঁড়ে দিচ্ছেন, আমি গড়ে দেব। আপনার এই পাপের রাজ্যে আমার কাজ কি? রাজ্য আমার, রাজত্ব তোর। রাজ করতে থাক যেভাবে ইচ্ছা। কথাটা বলে একটু থামলো আফ্রিদ। ন্যান্সি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে আফ্রিদের দিকে। এখন কিভাবে রাজ করবি সেটা তোর উপর নির্ভর করে, তবে বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। ন্যান্সি কিছুক্ষণ চুপ থাকলো। আফ্রিদ হাত বাড়ালে বুকে আসার ইঙ্গিতে। ন্যান্সির নিজেকে অসহায় লাগছে। সে কোনো কিছু ভাবতে পারছে না। আফ্রিদ একজন মাফিয়া, তার চোখের সামনে। সে ভালোবেসেছিল তাকে, কোনোভাবেই তার খারাপ দিকটা মেনে নিতে পারছে না। আকস্মাত ন্যান্সি তীব্র দুঃখ নিয়ে বলল, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার একটা মেয়ে হোক, তারপর সেও আপনার মতো একজনের হাতে অত্যাচারিত হোক। আফ্রিদ কিছুক্ষণ নিষ্পলকে চেয়ে বলল, ঠিক করে হেসে হেসে বলল, আগে কাছাকাছি আয়, তারপর তোর খোদা তোকে একটা বাচ্চা দে আমার অংশ হিসেবে। সেই বাচ্চাকে শাস্তি পাওয়ার জন্য হলো তো দুনিয়াতে আসতে হবে, আর তাকে আসতে হলে তোকে আফ্রিদের নিকট আসা আবশ্যক। ন্যান্সি নাক টিলল। আফ্রিদ মেয়েটাকে এক টানে ফেললো বিছানায়। ন্যান্সি নির্বিকার, প্রতিক্রিয়া দেখালো না। যা ইচ্ছে করুন, কিছু বলবে না ন্যান্সি। তর্ক করতে কষ্ট হয়, অথচ তাকে অবাক করে দিয়ে শার্টের অংশ তুলে পিঠের ক্ষতস্থানে অল্প করে ক্রিম লাগাতে ব্যস্ত। ব্যথাটুকু শুকানো প্রয়োজন। আফ্রিদ কষ্ট পায়
তার ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা কষ্ট পেলে পরপর ঠোঁট ছুঁয়ে বুকের সাথে চেপে ধরে শীর্ণ বদনকারী নিস্তব্ধ রাত নিজেকে একটা রুমে পড়ে থাকতে দেখে ভয়ে সেদিকে গেল নেন্সি। আফ্রিদ কি তাকে এখানে এনেছে? হাত পা ঠান্ডা হয়ে গেল। আফ্রিদ, আফ্রিদ, কোথায় আপনি? আফ্রিদ, এসব মজা আমার ভালো লাগছে না। আফ্রিদ, তর্জনী আঙ্গুলে ঈগল পাখির আংটিটা রয়েছে, মুখে মাস্ক আর চোখে চশমা। লোকটা সে আগন্তুক। আপনি আপনি এখানে? আগন্তুক চাপা হাসলেন, ভয়ঙ্কর সে হাসি। হে বেবি গার্ল, হাউ আর ইউ? ন্যান্সি রাগে কাঁপছে। এই লোকটা তার সামনে, অথচ সে কিছুই করতে পারছে না। লোকটা তার পরিবারকে শেষ করছে। ন্যান্সি নিশ্চিত এটা আফ্রিদ ছাড়া কেউ নেই। আমি জানি আপনি আফ্রিদ। আমার সাথে এসব মজা লুকোচুরি আর করতে পারবেন না। অট্টহাসিতে ফেটে পড়ে আগন্তুক। ন্যান্সির কথাগুলো তার ভেতরে বাতাসে ভেসে আসা গুঞ্জনের মতো। সেই গুঞ্জন কর্ণপাত করল না। হেসে হেসে বলল, বেবি গার্ল, এখান থেকে ডিরেক্ট থার্ড ফ্লোরে যাবে। তার এরপর একটা রুম আছে, সেখানে যাবে, ঠিক আছে? তুমি সকল উত্তর পেয়ে যাবে, কে আফ্রিদি হাসান আর কে আমি। প্লিজ গুলিয়ে ফেলো না। আমি কিন্তু মোটেও ভুল পছন্দ করি না। কথাটা বলতে বলতে মাথাটা ভীষণ ঘুরতে লাগলো ন্যান্সি। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো। জ্ঞান ফেরার পর আবার নিজেকে বিছানায় দেখে আটকে উঠল ন্যান্সি। পাশে এলোমেলো হয়ে ঘুমাচ্ছে আফ্রিদ। সেই গভীর ঘুমে অবচেতন হয়েছে ন্যান্সি। আশ্চর্য, এটা কি আফ্রিদ হয় তাহলে? সে কে ছিল? আর থার্ড ফ্লোরে কে আছে? নিজের ভিতরে উত্তেজনা সামলাতে না পারে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এটাই সুযোগ যাওয়ার। সে জানতে চায় কে এই আগন্তুক আর কে আফ্রিদ হাসান। কী হচ্ছে এসব? পা টিপে টিপে উপরে গেল। সেখানে প্রায় সবগুলো রুম বন্ধ। তবে নব মোচড় দিয়ে উঠল। ন্যান্সি শুনছে ঈশানে থেকে আফ্রিদ মিটিংয়ে আর নিজের কিছু জরুরি কাজে এখানে আসে। ন্যান্সি আস্তে আস্তে প্রথম রুমটায় গেল। ধুলোগুলি জমে আছে আশেপাশে। সামনে বড় একটা ফ্রেম টাঙানো। আফ্রিদ হোসেন আর তার সাথে আরও একজন পুরুষ। সুদর্শন নয়, তবে আফ্রিদের থেকে বেশি সুদর্শন নয়, কিন্তু যতটুকু সুদর্শন তাতে অন্য পুরুষটি টিকতে পারবে না। ন্যান্সি আশ্চর্য চোখে তাকে দেখে। এটা কি? ছবিটা আলগোছে নামিয়ে নেয় ন্যান্সি। সুস্পষ্ট লেখা, আফ্রিদ হোসেন এবং লুসিফার এলেন ইদ্রান। ইদ্রান নামটা দেখে অবিশ্বাস্য নয়নে তাকালো আফ্রিদ। এর সাথে তো কথা বলে আফ্রিদ, কিন্তু কে ইদ্রান? ন্যান্সি আশপাশ খুঁজতে লাগলো, আরও কিছু পাওয়া যায় নাকি। না জানি কখন আফ্রিদ চলে আসে। লোহার আলমারিটা টেনে খুলতে ভেতরকে অনেকগুলো পুরনো জামা কাপড় দেখতে পেল। আশ্চর্যের বিষয় কিছু পেল না। এলোমেলো হাতে সবটুকু জামা টেনে সরাতে ভেতর থেকে একটা সিন্দুক দেখতে পায় অর্ধখোলা অবস্থায়। আরেক দফা চমকে ওঠে ন্যান্সি। তার আগে কেউ কি এসেছে এখানে? না হলে এটা খোলা কীভাবে? ভেতরে অনেকগুলো ছবি। ধপাস করে তার হাত থেকে সিন্দুকটা পড়ে যায়। এমন কিছু রয়েছে যা দেখে চোখ দুটো ছানা পড়া হয়ে যায়। এটা আফ্রিদা হোসেন। এটা কী করে সম্ভব? এটা আপনি কোথায় পেলেন? ন্যান্সির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এসব কীভাবে সম্ভব? আফ্রিদ কী করে পেল এগুলো? অথচ ন্যান্সি ঘুণাক্ষরে করে টের পেল না একজোড়া চোখ তাকে আড়ালে দেখছে। অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেল, পর্ব ৭। পুরো গল্পটা প্লে লিস্টে।